আমার এই বোনের মৃত্যু আমার কাছে গিয়ে কি সেটব্যাক, এটা তো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এটা কি করে হ্যান্ডেল করলে তাহলে ওই বয়সে? আমি ভাবি, আচ্ছা আমি যদি সত্যি থিয়েটারটা না করতাম তাহলে কি হতো। বাকিদের এই তোমার মধ্যের অভিনেতারা দেখতে এতটা সময় লাগলো কেন? একটা অভিনেতার ইউএসপি তার শুধু রোগা চেহারাটা। তারপর যদি বল ঘোরায় কেউ, মানে এটাও পারে। সৃজিত মুখুজ্জে রাজকাহিনী। বন্ধুরা কি পাশ থেকে সরে গেছে, না তারা পাশে ছিল বা আছে? জনতা এক্সপ্রেসটা কি করে এলো আর কি বদলে গেল? একদিন শিবু এলো, মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 1000 টাকা দুদিনে কামাবো, একটা গেম অ্যাঙ্কারিং করতে হবে। কালো জাম আলো করে বেরিয়ে রয়েছে, সাবাস। এবার হকি খেলা চলছে, কে মেরেছেন, কে ধরেছেন, কে রেখেছেন। আরো একটা কথা বলি, এই পুরো ছবির মধ্যে এই যে পার্টটা, এটা কিন্তু লোকে মনে রাখবে। সে কি করছে যাতে 19 জনকে চোখে পড়ছে না, ওকে কেন চোখে পড়ছে? তার কারণ ওই যে তুমি যেটা করো, সোল কানেক্ট করছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু আনাদার এপিসোড। এই যে পডকাস্টিংয়ের জার্নিটা, এই পডকাস্ট এর এই এতগুলো এপিসোড করার যে জার্নিটা, এটাতে আপনাদেরকে ধন্যবাদ না জানালে এই পুরো ব্যাপারটাতে আমার মাঝে মাঝেই মনে হয় যে আপনাদের একটু বলি যে আপনারা না থাকলে, আপনারা না সাপোর্ট করলে এই যে জায়গাটা অবধি পৌঁছানো গেছে, এই অবধিও পৌঁছানো যেত না। সো আমার মনে হয় মাঝে মাঝেই বলি আপনাদের যে থ্যাংক ইউ ফর ভ্যালিডেটিং যে কলকাতায় বা বাংলায় ভালো কনভারসেশনের অডিয়েন্স এখনও আছে। সো আজকের এপিসোডে যেই মানুষটি আছেন তার নাম কাঞ্চন মল্লিক। আমার এই জার্নিটার কথা বললাম, এই পডকাস্টের জার্নিটা, বাট এই আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল সেই 2008 থেকে। আর একদম শুরুর সময় যেসব মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যেসব মানুষের সঙ্গে আমি তাদেরকে অভিনেতা হিসাবে এক্সপ্লোর করেছিলাম, জেনেছিলাম, কাঞ্চন মল্লিক তাদের মধ্যে একজন। এবং তাকে আমি স্টেজে দেখেছি, তাকে আমি স্ক্রিনে দেখেছি, তাকে আমি পার্সোনালি দেখেছি, আমার নিজের ছবিতে সে কাজ করেছে। আমার মনে হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে যথেষ্ট কথা হয়নি। বাকি অন্যান্য বিষয় নিয়ে, অন্যান্য বিতর্ক নিয়ে, অন্যান্য অনেক কিছু নিয়ে অনেক কথা অনেক চ্যানেলে হয়। এই চ্যানেলে আমরা জানি যে আমরা বিতর্ক নিয়ে কথা বলতে চাই না, আমরা একটা মানুষকে চিনতে চাই। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বাকি যত ওই ছোটোখাটো জিনিসগুলো আছে যেগুলো নিয়ে মানুষ নেগেটিভিটি ছড়ায়, সেই সমস্ত কিছুর বাইরে গিয়ে একজন মানুষকে চিনতে। সো আজকে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি স্পেসিফিক্যালি, আর সব কিছুর বাইরে আর কোনো কথা এখানে পাবেন না আপনারা। সো আজকে আমাদের সঙ্গে আছেন কাঞ্চন মল্লিক, অভিনেতা কাঞ্চন মল্লিক, আর কেউ নয়। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন কাঞ্চন মল্লিক, অভিনেতা কাঞ্চন মল্লিক স্পেসিফিক্যালি, কারণ আমি কাঞ্চনকের সঙ্গে যখন কথা হয়েছিল আমি বলেছিলাম যে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে আমি একটা এপিসোড করতে চাই। আমিও তাই দিতেও চাই। আমি ওই জন্য ইন্টারভিউর জন্যই বলেছিলাম যে অভিনেতা কাঞ্চন মল্লিক। কারেক্ট। কেমন আছো কাঞ্চন? ভালো আছি, বেশ আছি। তোমার সঙ্গে আমার তো মানে কি বলবো, সুতোটা জুড়ে আছে প্রায় 2009। 2009 কোনটা ছিল আমাদের? 2010 ভালোবাসা অফরুটে, সেই বোলপুর আউটডোর। হ্যাঁ, সে ঐতিহাসিক ফুটবল দিয়ে শুরু হয়েছিল, লাস্ট তোমার সঙ্গে ফুটবল দিয়েই দেখা শেষ হয়েছিল। লড়াই একদম। হ্যাঁ, মানে তোমার সঙ্গে ফুটবলের যোগ আছে। একদমই তাই। হ্যাঁ, আমাদের 2009 গোটা। হ্যাঁ 2009 প্রথম, তারপর 2009 থেকে আমরা 2010-এর আমরা শ্যুটটা করেছিলাম, মনে আছে আমার। আমি জানি না তোমরা কি করে করেছিল ওটা, আমি নিজেও জানি না কি করে হয়েছিল এটা আমাকেও জিজ্ঞেস করো না। কি যে মাঠ বলে যে জায়গাটায় আমাদের খেলা হচ্ছিল, তাতে এক বর্ণ ঘাস ছিল না, এবং সেখানে খালি পায়ে খেলতে হয়েছিল। কি হয়েছিল সেটা আমরা জানি, আর কেউ জানে না। এবং সেই সময় 46 বোলপুরে 46। আমার কপালও তাই, তুমি লড়াইও তাই। হ্যাঁ, লড়াইতেও তাই, পুরুলিয়াতে তাই। ভাবো না, পুরুলিয়াতে কেন, যেখানে আমাদের পুরুলিয়াতে শুরু, যেখানে মুরগি ধরা ছিল, ওই কাঁকড়ের জায়গাটা, ওখানেও তো তাই। একদমই তাই।
বাবা গো, কি গরম, আর তোমার ওই পার্টটা মানে মুরগি ধরার জায়গাটা ও মা গো, ডেঞ্জারাস ব্যাপার না? ডেঞ্জারাস ব্যাপার। মানে এদিকে তখন প্রডিউসারের চাপ, ডিরেক্টরের চাপ, সময়ের চাপ, আপনি উড়ন্ত মুরগি ধরার চাপ, মানে বাজি। যাক, এখন এখন হাউ ইজ লাইফ গোয়িং? গুড গোয়িং, ঠিকঠাক? গুড। আমার মানে আমার না ওই গুড বেটার বেস্টের মধ্যে বেটারটার দরকার নেই, গুড হলেই যথেষ্ট। আচ্ছা, আমার গুড গোয়িং, আমার ঠিকঠাক। আর চলছে, ওই সবটাই করতে হবে, অ্যালিও, হোমিও, কবিরাজি, প্যাথোলজি, ইউনানি, অন্তত যেটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো তো করতে হবে। হুম হুম আমি সোল কানেকশন পডকাস্ট কোথা থেকে শুরু করি মোটামুটি সবাই জানে। আমি একেবারে ছোটোবেলাতে চলে যেতে চাই। ছোটোবেলা, তোমার ছোটোবেলাটা কি কি স্মৃতি সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে তোমার ছোটোবেলার, এবং তোমার ছোটোবেলাটা ঠিক কীরকম ছিল? আমার ছোটোবেলাটা না, মানে প্রত্যেকটা ছোটবেলার ঘটনার সঙ্গে একটা মার যোগ, মানে মার মার মার, মানে আমি সত্যি কথা এই চেহারা আমি বহন করেছি। আমি এখন ছোটোবেলার ছবি দেখি না, আমার একটু ভালো দেখতে ছিল, একটু গাল গুবলু ছিল, একটু ছিল, তারপর কি হইয়া গেল, ইহার পিস্তল উহারাতে কী করে চলিয়া গেল আমি জানি না। তবে একটা জিয়ারডিয়া বলে রোগ আছে বোধহয়, হ্যাঁ, সেটা আমার ছোটোবেলায় হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, মানে পেটের আমি পেটের তুমি, পেট দিয়ে যাচ্ছে না আমাকে, তাই হয়েছিল। এক, দু নম্বর কথা, আমার ছেলেবেলাটা না একদম হাজরা কালীঘাটের সংযোগস্থল, যেটা মানে আশুতোষ কলেজের পেছন দিকটা, হ্যাঁ, ওটা হাজরা রোড, ওটা রাজেশ্বর দাশগুপ্ত রোড নয়, আচ্ছা, বা তোমার বসন্ত বোস রোড নয়, আমারটা হাজরা রোড, যেটা কানেক্টিং টু বালিগঞ্জ ফাঁড়ি। না, নট বালিগঞ্জ ফাঁড়ি, মানে তুমি ঠিক আশুতোষ কলেজের গা দিয়ে যে রাস্তাটা আছে ঢুকলে, আগে একটা শর্মার দোকান ছিল, ক্রস করেই লেফটে টার্ন, ফার্স্ট না সেকেন্ড লেফটে টার্ন নিলে ওটা ক্ষীরোদ ঘোষ মার্কেটের পাশ দিয়ে বেরো, আচ্ছা, ওই রাস্তার মধ্যেই আমার বাড়ি। বেশ। এবং আমার ছোটোবেলাটা একটা মানে কি বলবো, একটা ছোট ভারতের মধ্যে আমার বড় হওয়া। আচ্ছা, ছোট ভারত মানে আমার পাশের বাড়িতে থাকতেন গাঙ্গুরাম চৌরাসিয়া, ইউপি। কাকু আনন্দবাজার পড়তেন, হিসেব বাংলায় রাখতেন, ঠিক আছে। আচ্ছা, পাশের পুরো পালবাবুদের বাড়িটা, কেসি পালের বাড়ি, পালবাবুদের পুরো বাড়িটা মধ্যে বোধহয় গুজরাটি ছাড়া আর কেউ থাকতো না, মানে সব গুজরাটি। পেছন দিকে বাঙালি, তারপরের ফ্লোরটায় ছিল মারওয়ারি, তারপরে এরকম পাঞ্জাবি, তামিল, মানে সবটা নিয়ে আমার পাড়াটা। এবং আমার পাড়ায় দুদিন দোল, মানে মৃত্যু দোল, মানে আমরণ দোল আর কি। কাপড় জামা ফামা মানে ছেঁড়াছিঁড়ি সেটা হতো। ক্রিকেটটা খুব হতো, জানো না, পাড়ার বড়রা অনেক দাদা টাদারা তারা ডিভিশন খেলতেন তখন। আচ্ছা, তো ক্রিকেটটা হতো। আর আমার চেয়ারের সঙ্গে যেগুলো যায় না আমি সেগুলোই ট্রাই করি। হকি আমার চেয়ারের সঙ্গে যায় না, আমি হকি খেলতাম। আমাদের পাড়াতে ওরিয়েন্ট ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেইখানে ওরা বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিল। তো আমি হকি স্টিক ফিক নিয়ে হকি খেলতাম। এটা আর লোকেরা সবাইকে বলতাম ফার্স্ট ডিভিশন, কারণ হকিতে একটাই ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নেই। তো হকি খেলতাম, পাড়ায় চুটিয়ে ক্রিকেট খেলতাম। ছোটোবেলাটা আমার ওটার মধ্যেই কেটেছে। এবং স্কুল আমার মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ, আর সব ছেলেপেলেরাও সব পাড়ার কাছাকাছি, মানে সব বন্ধু বান্ধবরা। আমার ছেলেবেলাটা না ওই রাস্তাতে ক্রিকেট, তারপরে আমি যেমন আমার ঝুলনটা একটা বিরাট ঝুলন হতো, জন্মাষ্টমী ওখানে মারওয়াড়িদের একটা বিরাট উৎসব হতো। তারপরে আমি যেমন আমার কাছে ওই কি বলে ওই রাজমা চাওয়াল, হ্যাঁ, এবং সব হতো। আর ওরা সব ধর্মনষ্ট করতে এসে আমার বাড়িতে মাছটা খেত, হ্যাঁ, সব আন্টি জি ক্যা মাছি আপ বানাতা হ্যাঁ এইসব বলে। ফলে আমার হিন্দি কিন্তু ততই বছর খারাপ, এখনও ওইটার মধ্যে থেকেও আমার থাতিতে প্রচণ্ড গুলিয়ে যায়। কিন্তু ওই আর কি, মানে আমি মনে হয় পড়াশোনা আর খেলাধুলার জন্য বেশি মার খেয়েছি। কেননা যত রকমের বদমাইশি আমি করতাম, আমার মনে হতো। তুমি কি দুষ্টু ছেলে ছিলে? তিলে, আচ্ছা, তিলে করছো একদম তিলে, মানে আমার ছোট করে বলে তিলে, বাকিটা তুমি বুঝে নাও। মানে আমাকে ছোটবেলায় আঁকা শেখানো হচ্ছে একটা, আর আমার আঁকা মানে আমি ভাবতাম না লিওনার্দো দা ভিঞ্চি বা ডালি ফালি বেঁচে থাকলে আত্মহত্যা করতে পারে। আমার দেখালো মানে চৌকো বক্স, তার উপরে একটা এরকম তেকন দিয়ে পুড়ে একটা বাড়ি, তো এরকম সুন্দর করে একটা বাড়ি, একটা চৌকো বাড়ি, তা মশারি টাঙানো হলো, সেটাও তো একটা বাড়ি,
তো ওই বাড়িতে জানলা থেকে এ বাড়িতে জানলা থাকবে না কেন? এটা জানলা বাড়িয়েছে মশারির মধ্যে কেটে কেটে। তারপরে তুমি বুঝতেই পারছো, তারপরে প্রহারেণু ধনঞ্জয় হয়ে গেল, দামার দাম হলো। তারপরে দাদু রোজ দেখি একদম চকচকে করে না বুটটা পালিশ করে অফিস যেতেন। আমার খুব ওই ছুঁচলো বুট পরার খুব ইচ্ছে, কারণ তখন অমিতাভ ছুঁচলো বুট পরছে, আর তখন আমি অমিতাভে বাঁচছি, অমিতাভে খাচ্ছি, ওইটা হয়ে গেছে তখন মানে আমি ছোটবেলাতে বললাম না তিল মানে যেগুলো দরকার নেই। এবার দাদু বসুশ্রীতে আড্ডা মারতে যেতেন, মন্টু বসুর ওখানে একটা কালচারাল একটা, সবাই আসতো টাসতো। আমার দাদু, আমি ছোটবেলায় বাড়িতে রবি ঘোষকে দেখেছি, উনি আসতেন দাদুর বন্ধু। আচ্ছা, তো আমি দেখেছি সামনে থেকে। তো তখন কি থোড়ি জানতাম উনি অভিনয় করেন এবারে সবসময়, কিন্তু আমি ওনাকে দেখেছি যে আমার সঙ্গে আমার মতো করে কথা বলছেন, আমার মায়ের সঙ্গে আমার বৌমা বলে আবার ঠিক সেইভাবেই কথা বলছেন। আমি হেমন্ত মুখোপাধ্যায়কে দেখেছি, ভানু বন্দ্যোপাধ্যায়কে, মানে বসুশ্রীতে একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো, সেখানে যাবো। এবং বসুশ্রী যেহেতু মন্টু বোস দাদুর বন্ধু ছিলেন, তো অমিতাভের বেশিরভাগ বইগুলো, সিনেমাগুলো ওখানে আসতো। তো আচ্ছা, সেইটার সুবাদে মানে ওইটা মানে, আর পড়াশোনা যদি বলো না, পড়াশোনায় আমি একদম লো মিডিয়াকার স্টুডেন্ট। আমি একেবারে কোনো দিন ফার্স্ট হওয়ার কেস আমি নেই। আচ্ছা, আমাকে বলেছিল একবার মাম, মানে বিরাট মারফাত খাচ্ছি, তখন আমায় বলেছিল লজ্জা করে না, হ্যাঁ জীবনে কোনো দিন ফার্স্ট হতে পারলি না, জীবনে নয়, মানে মা জীবন তো অনেক পড়ে আছে, আবার চল, লজ্জা করে। আমি বললাম শোনো মা, একটা কথা বলি, আমি যদি ফার্স্ট হই সিঞ্চন কি করবে? কে? আমার সিঞ্চন ভট্টাচার্য আমার ক্লাসে পড়ে, সেকশানে ফার্স্ট হয় প্রত্যেকবার, তার মনটা ভাবো কি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে এইসব হতো। এবং আমাকে পাড়ার লোকেরা মনে রাখতো তখনই যখন আমার অঙ্ক পরীক্ষা থাকতো। সবাই বুঝতো কাঞ্চনের অঙ্ক পরীক্ষা দিয়ে। কারণ আমি কোনোদিন টানা রিক্সায় উঠতাম না, আমার খুব খারাপ লাগতো, লোককে টানছে, আমার বাজে লাগতো। আমাদের ওখানে টানা রিক্সা ছাড়া রিক্সা নেই। এবার আমার বাড়ি থেকে স্কুল হাঁটা পথ, মানে আমরা সবসময় হেঁটে। কিন্তু ওই একটা দিন আমি রিক্সায় যেতাম এবং বডিটা রিক্সা থেকে হালকা ঝুলে যেত, মা এরমভাবে ধরে থাকতো, মনে হতো খালি মনে নশিয়া হয় না, মানে আমার খালি বমি পাচ্ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি অঙ্ক পরীক্ষায়, আমার স্যার বলতেন তুই পড় বাবা, তুই খালি কোয়েশ্চেন পেপারটা পড়িস। কিন্তু আমার কাছে না ওই নাম্বারস ওইগুলো না মনে হচ্ছে কিরকম ঘুরপাক খাচ্ছি, আমি কানে ভোঁ করতো, মানে পুরো আমি মনে করতো ওই তারে জামিন পেয়ে রোগটা বোধহয় আমার ছিল। আর ওই কেশবচন্দ্র নাগের নাতি, মানে কেসি নাগ, আমাদের অঙ্ক বই লিখে, ওর নাতি মনীষ নাগ, মারা গেছে ছেলেটি আমার বন্ধু, ও আমার সঙ্গে পড়তো। আচ্ছা, কি মারামারি লাগতো না ওর সঙ্গে। আমি বললাম আরে ভাই, তোর দাদু চৌবাচ্চায় ফুটো, সেইখান দিয়ে জল বেরোয়, আয় দাদু তুলবি না। আমি বললাম আরে তোর দাদুই তো অঙ্কটা লিখেছে, বর্ধমান থেকে কলকাতায় ট্রেন যাবে, সেটা লেট করবে, তোর দাদু কেন লিখবে, তুই কেন? এইটা মানে হতো। হিস্ট্রি খুব ভাল লাগতো, হিস্ট্রি ভাল লাগতো, জিওগ্রাফি ভাল লাগতো। কিরকম অদ্ভুত দেখো তুমি, আমার হেভি লাগতো। মানে এইখানে ধান হয় ভারতের, এইটায় পাট হয়, ওদিকটায় ধান হয় না, ওখানে গম হয়। আবার নিচের দিকটা দেখো কফি হয়, উপর দিকটায় চা হয়। হ্যাঁ, মানে একটা অদ্ভুত আমার একটা ইন্টারেস্ট হতো। আরে অদ্ভুত ব্যাপার তো, এদিকটা মরুভূমি, আবার এদিকটা বঙ্গোপসাগর, আবার মরুভূমির ঠিক এ পাশটাতেই দেখো আবার আরব সাগর, মানে কেলেঙ্কারি কেস একটা, মানে এটা আমার অদ্ভুত লাগতো, মজার লাগতো। ঠিক ঠিক, হিস্ট্রিটা না গল্পর মতো মনে হতো, যে একটা গল্প বলার একটা ব্যাপার আছে। কিরকম মনে হচ্ছে না, মানে পলাশির প্রান্তরে তুমি যদি যুদ্ধটা না ফিল করতে পারো তাহলে আর কি হবে। মানে এরা মীরমদন এরা থাকবে, কামান বেরোবে, হয় না সেরকম একটা ব্যাপার, ওইগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু বাবা মা বুঝলেন না, বাবা মা ভেবেছিলেন ছেলে বিরাট ইঞ্জিনিয়ার ডাক্তার ফাক্তার হবে। তোমার ছোটবেলায় ওই পয়েন্টে কি হওয়ার ইচ্ছে ছিল? আমি না বেসিক্যালি কিচ্ছু ভাবনি, আমি সত্যি কিছু ভাবি। হ্যাঁ, ভাবার দায়ও নেই সবসময়, মানে ওই অনেকে বলে না আমি বড় হয়ে পাইলট হব, আমি বলতাম যে বন্ধুরা যা বলতো আমি তাই রিপিট করে দিতাম, আমি পাইলট হব, আমি ওই হব, ওরকম বিরাট কোনো ভাবনা ছিল না। একটা জিনিস ছিল, আমাদের পাশাপাশি বাড়ি তো, আমরা আকাশ খুব কম দেখতাম। মানে আমি ধরো 2.5 ফুট বাই 1 ফুটের একটা আকাশ দেখতাম, একটা গ্যারেজ, তার মাথা থেকে যতটুকু আকাশ দেখা যায়, আমার লম্বা বড় জানলা ছিল, একতলায় থাকতাম। এই যে একটা মেঘ, সেটা হাতিটা ভেঙে গিয়ে পাখি, আবার পাখিটা জমাট বেঁধে গিয়ে আবার একটা কাসেল, একটা দুর্গ, এটা আমার হেভি লাগতো। মানে
কি সুন্দর এক একটা ইয়ে হয় না? শেপ হয়ে যাচ্ছে। এখন কেউ আকাশ দেখে না, মোবাইল ছাড়া কিচ্ছু দেখে না, কেউ আকাশ দেখে না। আমি নিজেই কতবার মনে হয় আমি আকাশ দেখি না। এবং চলছিল ভালো যেন। আমার বোন ছিল, তো আমি ক্লাস 10-এ পড়ি যখন, মানে আমার প্রি টেস্ট হয়ে গেছে, টেস্ট হবে তখন। আর আমার দাদুও রিটায়ার করে গেছেন, ঠাকুমা রয়েছেন, মা রয়েছেন, বোন হয়েছে। বোন আমার থেকে অনেকটা ছোট ছিল, প্রায় 12-13 বছর, 12 বছরের ছোট ছিল। বাবার একটা সেরিব্রো রেটিনাল অ্যাটাক হয়, সেরিব্রো রেটিনাল অ্যাটাক, যেটাতে বাবার সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে যায় এবং যায়। মানে আমি কোনোদিন আর কালিকাতে সিনেমা দেখতে যাইনি, আর সালতানাত ছবিটা কোনোদিন দেখব না। কারণ আমার মনে আছে আমি, বাবার জ্বর ছিল, বাবার যেরকম জ্বর হয়, জ্বর ছিল, সকালবেলা একটা ভমিট করেছিল, সেটা কালো কালো ভমিট। আমি বুঝতে পারিনি কেউই, আমরা হয় না, অনেক সময় অম্বল থেকে হতে পারে বা ওরকম। আমি সালতানাত দেখতে যাই, নুন শো, 12টা থেকে 3টে। আমি বাবাকে দেখে যাই, আমি যখন আসি তখন বাবা দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না মানে কমপ্লিট ডার্ক, গরমকাল, আমার অত বড় জানলা, খালি বলছে এই আলোটা জ্বালো, জানলাগুলো খুলে দাও। মা বলছে জানলা তো খোলা, আলো তো জ্বলছে, আলো জ্বালাও। তো একটা মানুষ, কারণ বাবার লক আউট হয়ে গেছিলো, তো আমি যখন খুব ছোট, আমি ক্লাস 2-2-তে পড়ি, তো বাবা মা চালিয়ে গেছেন। মানে বাবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রাক্টারই করতেন, অন সাইটে থাকতেন। ওটাই বোধ হয় বাবার চোখের প্রবলেমটা হয়, অন সাইটে থাকতে হয় তো। এবং বাবার নিজস্ব লাইসেন্স ছিল না, বাবা একটা সাব লাইসেন্সে কাজ করতেন অন্যজনের হয়ে। তো এইটা হওয়ার পর না, ইটস আ মেজর ব্রেকডাউন ইন মাই ফ্যামিলি। তখন হিসেব মতো আই এম দ্য অনলি আর্নিং মেম্বার ইন মাই ফ্যামিলি। আচ্ছা। তো তখন থেকে আমি ওই করি, টিউশানি করি। কটা টাকা থাকে বাচ্চাদের টিউশানি করে। আমি তারপর সেলসের কাজে চলে যাই। মানে ওই দেখবে ওই 2টো সিগারেটের সঙ্গে একটা লাইটার ফ্রি, ওই গেঞ্জি পরে না, ওই আগে খুবই ছিল, কোম্পানির গেঞ্জি পরে, রাইট, আগে খুবই পপুলার ছিল। ওটা আমি করেছি, শপ টু শপ করেছি, ডোর টু ডোর করেছি, কারণ আই হ্যাভ টু রান মাই ফ্যামিলি, আমার কিছু করার ছিল না। তো এটা চলছিল। আমি নাইটে ওই জন্য কলেজটা করি, আমি ডেতে কলেজ করি না। আমি প্রফুল্লচন্দ্র কলেজে নাইটে কলেজ করি, দিনের বেলা কাজ করতে, দিনের বেলা কাজ করতাম। এবং সত্যি কথা, মানুষ বা একটা বাচ্চা বা একটা ছেলের যে সময়টা এনজয় করার সময়, কৈশোরটা, মানে আমি বলছি 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, গ্র্যাজুয়েশন, আমি এটা পাইনি। হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল, আড্ডাবাজি ছিল হয়তো তখন রাত্রিবেলা, ওই নারায়ণের থেকে আমার তো গোলপার্কে কলেজ, কমার্স পড়তাম, তো ওখানে একটু যাতায়াত ছিল। কিন্তু ওই সময়ের ওই ব্যাপারটা, ওইটা তোমার উপর ওটা একটা কি বলবো, ওটা একটা ইয়ে ছিল, একটা রেসপন্সিবিলিটি অনেকটা বেশি এসে পড়ে, অনেকটা বেশি। এবং ইন দ্য ইয়ার অফ 90, আমার বোন মারা যায়। ওর হার্টের একটা, মানে ওই হয় না, মানে ব্লাড যেটা পিউরিফাইড হয়, 2টো ভাল্ব কাজ করতো, 2টো ভাল্ব করতো না, মাঝখানের ওইটা, মানে অশুদ্ধ রক্তই সারা শরীরে ছড়িয়ে পড়তো। তো 90s মারা যায়। মানে কত বছর বয়সে? 8। তো দ্যাট ইজ আ মেজর সেটব্যাক। বাবা দেখতে পাচ্ছেন না, এটা বুঝতে হবে, এটা আমি বোঝাতে পারি না কাউকে। বাবা দেখতে পাচ্ছেন না, তার চারিদিকটা অন্ধকার, তার উপরে এই সেটব্যাক। এবার কি হলো, এইটার পরে এমন একটা ধাক্কা এলো, পুরোটা আমার ওপর চলে এলো। মানে তোর কেউ ক্ষতি করে দেবে, তোকে একটা স্কিজোফ্রেনিয়া হয়ে গেছিল বাবার তখন। তো বাবার তখন ওই অবস্থায়, তখন ডাক্তার বলছে যে ওনাকে নিয়ে আপনি কোথায় বাইরে যাবেন, তার কাছে দার্জিলিংও অন্ধকার, ঠান্ডা অন্ধকার, দীঘাতে বাতাস লাগবে কিন্তু অন্ধকার।
তো বাবাকে একটা ওষুধ বাবা খেতেন, আমৃত্যু খেয়েছেন, কিন্তু তারপরে অনেকটা মানে বছর 4-5 সময়ের সঙ্গে সঙ্গে সবই পাল্টায়, হয়তো 4-5 বছর বাদে বাবা অনেকটা ঠিক হয়ে যান। মানে একটা পয়েন্টে ওই মানে কেউ একটা কিছু করে দেবে, হ্যাঁ, কেউ একটা কিছু করে দেবে, প্যারানয়িয়া টাইপের হয়ে গেছিল। হ্যাঁ, তোর কেউ ক্ষতি করে দেবে, ওই দেখ বাইরে লোকটা দাঁড়িয়ে আছে, এইটা হতো। আচ্ছা। এবং আমি কিন্তু এমন একটা জায়গায় রয়েছি যেখানে কিন্তু আমি আর কিছু কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি যদি ভেঙে যাই, আই ব্রোক, তাহলে দে উইল ব্রোক, তারা ভেঙে একদমই। পড়বে, তাহলে আমাকে ঢাকা দিয়ে থাকতে হবে। আমার এই বোনের মৃত্যুটা আমার কাছে গিয়ে কি সেটব্যাক, এটা তো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। এটা কি করে হ্যান্ডেল করলে তাহলে ওই বয়সে? আমার মনে হয় না, জানো অরুণাভ, আমার খালি মনে হয় কঠিন সময় না মানুষকে শক্ত করে দেয়। আমি এটা বিশ্বাস করতাম না। ওই যে অনেকে বলে না, তন্দুর মে পকোগে তো টেস্ট বাড়েগা, চিকেন তন্দুরির টেস্টটা বাড়ে মনে হয় তন্দুরটার জন্য। ওই গনগনে আগুনের মধ্যে যেটা ঢুকে যায় না, যখন বেরোয় টেস্টি হয়ে যায় বা শক্ত হয়ে যায়। আমি হ্যান্ডেল করেছি, হ্যান্ডেল করতে করতে 90 সালে আমি ওই বন্ধুটাকে ভুলব না কোনো দিন, যে বন্ধুটা আমাকে বলে, পাড়া একটা ভালো ছেলে থাকে, দেখেছিস তো, কী বলতো, কালপুরুষে অর্ক করে, কালপুরুষ সিরিয়ালটায় অর্ক বলে পাট্টা করে না, হ্যালো ওই ছেলেটা কত মানে, ওখানে আমি থিয়েটার করি, একটা ওরা অচলায়তন নাটকটা করবে, পাঠ করবি? আমি চল করবো। তখন কলেজে রাজনীতি ইত্যাদি করছি, তখন 2-1টা নাটক ওখানে স্ট্রিট ড্রামা করেছি। ও আমায় নিয়ে যায় 23 পল্লীর পাশের সেই ঘরটা, 107 হরিশ মুখার্জি রোডে আমায় নিয়ে যায়। প্রথম আলাপটা খুব ক্যাজুয়াল, আমি তখন পাড়ার মানে সেরকমই ছেলে, মানে আড্ডা ফাড্ডা মারি ফেরি, ও সেরকম ভালো ছেলে টাইপস। কী আছে না, এরকম অচলায়তন নাটক হবে, একটা চরিত্র আছে তৃণাঞ্জন বলে, যে ছাত্রদের মধ্যে একটু অ্যান্টি থাকে, পঞ্চকের অ্যান্টি, ওই চরিত্রটা করতে হবে, পারবে? কারণ দেখুন আপনাদের রিহার্সাল কখন হয়? সন্ধ্যেবেলা। আর দেখুন আমি 7টার পর ঢুকতে পারবো, কারণ আমার 7টা অবধি দোকান থাকে। মানে আমি টপার্সে তখন চাকরি করি, টপার্স ইজ এ বিউটি পার্লার, তোমার এলগিন রোডের মোড়ে, খেয়াল করে দেখবে, একদম এলগিন রোড শরৎ বোস রোডের মোড়টায় অন্নপূর্ণা বলে একটা ওই তোমার চানাচুরের দোকান আছে, তার পাশেই দেখবে টপার্স বলে একটা পার্লার, দ্যাট ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট পার্লার ইন কলকাতা। এনজন প্রথম, টপার সেকেন্ড। কেননা ওটা ওইখানে উত্তমবাবুও চুল কাটতে আসতেন, তার ছবি টবি আছে, মানে মিথ্যে নয়। সৌমিত্র কাকুও যেতেন, ভেনুদা টেনুদা যেত, আমরা সব হাঁ করে তখন ওখানে বসে বসে দেখতাম। তুমি কি করতে ওখানে? ম্যানেজার। সকাল 7টায় 8টায় দোকান খুলতো, আমি 6:30টায় পৌঁছে যেতাম। এবার পুরো ক্লিনিং ফিনিং সকালবেলা থেকে আমি দাঁড়িয়ে থাকতাম, তারপর শাটার তুলে ওই যে শুরু হলো, আমি স্টক মিলিয়ে 6:30 7টার সময় ফিরতাম। মানে 7টায় দোকান বন্ধ হতো, ফিরতাম। এবার 6:45 যদি কেউ বলে আমি চুল কাটবো আর রং করাবো, আমি শেষ, 8টা বেজে গেল। এরমভাবে চল। আর কি মিথ্যে কথা বলি যে কামাই করতাম, মানে থিয়েটারের জন্য অবভিয়াসলি। তো ওইখানে যে আমায় প্রথম নিয়ে যাওয়া হয়, আমি দেখলাম আরে সারা এই 6:30 থেকে 9:30 ইটস মাই অক্সিজেন টাইম। এই 6:30 থেকে 9:30 আমি কিছু একটা পাচ্ছি, কিছু একটা আনন্দ হচ্ছে, বা আমি এই 3 ঘন্টার জন্য সারাদিনের ওই ঝামেলাটা আমি নিয়ে নিতে পারবো। ওই দৌড়নো, ওই চিন্তাটা তো আমার থাকছে না, আমি এনজয় করছি ওই সময়টা। আর থিয়েটার এমন একটা ড্রাগ, যেটা তুমি একবার নিলে তুমি শেষ হয়ে গেলে একদম। 90তে তখনও স্বপ্ন সন্ধানী হয়নি, তখন হিন্দোল বলে একটা নাট্য সংস্থা আমরা ভাড়া খাটছি, আমি, কৌশিক, আমাদের সুভাশিস বলে আমাদের এক বন্ধু, ওরা সব ভাড়া খাটছি। রেশমি 92তে আমরা দলটা করি, 1992, হ্যাঁ 92, 98-এ বাবি হয়, মানে সরি আপনাদের ঋদ্ধি সেন। 92তে স্বপ্ন সন্ধানী ফর্ম করে, সভাপতি
সৌমিত্র চট্টোপাধ্যায়, সহসভাপতি শ্যামল সেন, চিত্রা সেন, কৌশিক সেন, রেশমি সেন নয় তখন ব্যানার্জি, আমি, শুভাশিস আর তাপস চক্রবর্তী ছিলেন তখন। এইটা সবাই নিয়ে আমরা দল করি 250 টাকা দিয়ে, ফাউন্ডিং মেম্বাররা সবাই। ফাউন্ডার মেম্বার আমরা। এবং সেইখান থেকে 90 থেকে আমার ওই থিয়েটার আমাকে কোথাও অক্সিজেন দেয়। মানে তোমার এতদিনের এই যে তোমার যে লাইফের যে পার্টগুলো শুনলাম, সেই পার্টগুলোতে তো তার মানে তোমার যাই চলুক তুমি তো সেটা হ্যান্ডেল, তুমি বললে শক্ত করে দেয়, কিন্তু ভেতরে কোথাও ওই কষ্টটা বা ওই অসুবিধাটা তো থেকে যায়। ওটা তো চলে যায় না। ধরো তুমি ম্যানেজ করে নিলে, ঠিক আছে এখন আমার দুঃখ করার সময় নেই, অবশ্যই, কিন্তু তুমি এই যে ওই মানে ওই পুরো পরিস্থিতির মধ্যে থেকে থিয়েটার তোমাকে ওই মানে ওই কি বলবো, ওই যে হাতটা বেরোয় না আমাদের হিন্দি ছবিতে, যখন খাদে ঝোলে মানুষ, হ্যাঁ, হাত আসে না এরকম ভাবে টানার জন্য থিয়েটারটা সেটা আমার ওই করেছে। হাতটা। মানে আমি জানি না, আমি সত্যি জানি না, এখন তো দেখি ডিপ্রেশন প্রায় বিক্রি হওয়ার মতো জায়গায় গেছে। আমি খুব ডিপ্রেশনে। আমি ভাবি আচ্ছা আমি যদি সত্যি থিয়েটারটা না করতাম বা ওইখানে না যেতাম তাহলে কি হতো, 1 2, আচ্ছা তাহলে যদি ডিপ্রেশন বস্তুটা আমি বুঝি না ঠিক অনেকটা, তাহলে আমি তো মানে এই ডিপ্রেশনে প্রায় 70 বার মরতে হতো আমার। 4 বার বিষ খেতাম বা 5 বার গলায় ধরে দিতাম। কেননা আমি তখন কিছুই করতে পারবো না, তার কারণ আমার ওপর আরও এতজন রয়েছে, আমার দাদু দিদা, বাবা মা, এরা রয়েছেন, তারা অসহায়। আমার মা মেয়ের হাউসওয়াইফ। আমি দেখেছি বাবা আর মা আমাদের ওই তোমার আটপুর বলে একটা জায়গা আছে, তুমি নিশ্চয়ই জানবে আটপুর, যেখান থেকে রামকৃষ্ণ মানে বিবেকানন্দ সন্ন্যাস নিয়ে প্রথম করে বেরিয়েছিলেন। তো ওইখানে আমাদের দেশের বাড়ি ছিল, মানে ওইখান থেকে তাঁতের কাপড় নিয়ে আসতেন। আমি বাবা মাকে কিন্তু দেখেছি থলে করে নিয়ে ওই হয় না বন্ধু বান্ধব নাহলে ডোর টু সেল করেছেন, কিন্তু আমার কিন্তু আমি মোবাইলের যুগের লোক নই তো, আমি তো ডায়ালের লোক, মানে সেল ফোন হাতে দুঃখ বিলাসী নয় কিন্তু তখন। ভাই রোজগারটা রোজ করতে হচ্ছে আমাকে, মানে আই হ্যাভ টু ফিট, কারণ আমার ফিট থাকতে হবে। তার কারণ অনেকে আমায় বলেছে তখন আমি যখন থিয়েটার করি, লজ্জা করে না, বিপ্লব আসবে, কে বিপ্লব ব্যানার্জি না ভট্টাচার্য, লজ্জা করে না, তুই আবার দেশের হাল ফেরাবি নাকি থিয়েটার করে, হ্যাঁ ঘরের খাচ্ছিস, বোনের মোষ তাড়াচ্ছিস, অনেক বলেছে। কিন্তু ওই যে তখন ওই ভালো লাগার ভালোবাসাটা ওদের তো বোঝাতে পারতাম না যে বস আমার জন্য তুমি 250 গ্রাম চাল এনে দেবে না, উপদেশ দিতে পারো 4টি, কেউ 250 গ্রাম চাল আমায় এনে দেবে না, সাহায্যও করবে না। আমার লড়াইটা আমায় লড়তে হবে, তাহলে আমায় যদি লড়তে হয় তাহলে আমার কোথাও থেকে একটা অক্সিজেন টানতে হবে, ওটা আমার অক্সিজেন। এবং পরে দেখতাম স্যার আমি পারি, এই লোকগুলো যাই বলুক আমি পারি। একদিন বলেই দিয়েছিলাম একটা লোককে, কি হয় থিয়েটার করে আসলাম, শোনো গুরু একটা কথা বলি তোমার দাদা, তুমি আমায় যে বিনা পয়সায় জ্ঞানটা দিচ্ছ আমি নিচ্ছি, হ্যাঁ দাদা তোমায় কে চেনে, হ্যাঁ আমি তোমায় কে চেনে, পাড়ায় তো খুব বেশি পাড়ায় তো বেশি লোক চেনেও না তোমায়, বাজারের 4টি আলু ফালু কেন ওরা চেনে, তোমার বাড়ির লোক চেনে, আর তোমার অফিসের ডিপার্টমেন্ট চেনে, আর কেউ চেনে? তোমায় দেখা যায় তো পাড়ায় রোজ পায়জামা পরে বেরো, আমায় দেখতে গেলে 5 টাকার টিকিট কাটতে হবে, আমার টিকিট কেটে দেখতে হয়। এই রেলাটা আমি একদিন মারলাম যে আমার দেখতে গেলে 5 টাকার টিকিট, একাডেমিতে গিয়ে দেখ। তারপর ভাবলাম আমি কেন আলাদা, সেক্ষেত্রে আমি তো কিচ্ছু জানি না, মানে আমি জাস্ট মানে লাল রকে বসে আড্ডা মারা একটা হাজরা কালীঘাটের ছিলাম, আমি থিয়েটার কি খায় না মাথায় দেয়, অভিনয় কাকে বলে, ব্যাপারটা কি, হ্যাঁ ছোটবেলা থেকে একটা টকেটিভ ছেলে যে 4টে লোককে নকল করতো, ভেঙাতো। আমি এখনো যাদের দেখি একা বকে যায়, বা ধরো ক্লাস না হলে বলে না এই তুই একটা গল্প বল, আমি না বানিয়ে গল্প বলে যেতাম কিন্তু থামতাম না, আমার কোনো হেঁচকি বেচকি নেই, কিন্তু
আমি এখনও যাদের দেখি যে ছেলেগুলোকে সবাই টকেটিভ বলে, টকেটিভটা তার বেগুন নয়, তার গুণ, গুণ গুণ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তার গুণ। যে ছেলেটা ভ্যাঙাচ্ছে, যে ছেলেটা মিমিক করছে, মিমিকটা কিন্তু সহজ নয়। একদম। একজনকে মিমিক করা মানে তার জেস্চার, তার ছোট ছোট পশ্চার, জেস্চার, মুদ্রাদোষ, সেগুলো বসা, সমস্তটাকে নোট করতে হয়, এবং সেই অবজারভেশনটা খুব ডিটেল, ডিপ। ডিপ। অত সহজ নয় কিন্তু বিষয়টা, না একদমই নয়। একদম নয়। আমি তারপর দেখলাম, আরে বাহ, আমি তো বেশ সুন্দর হচ্ছে, আমি তো বেশ অনেক হতে পারি, হুম ও তো পারে না। এবং আমাকে যিনি হেল্প করলেন, হয় জানো তো, আমি তো পড়া কী পড়বো কী না পড়বো জানি না, আর এদিকে ক্লাস হচ্ছে কি ম্যাজিক্যাল ইফ, হ্যাঁ, এদিকে এইসব হচ্ছে বলে আমি স্টানিস্লাভস্কি, রে বাবা কি বিরাট ব্যাপার, অ্যাক্টার্স প্রিপেয়ার। আমি তো আমার সব 2 ফুট 4 ফুট 10 ফুটের ওপর দিয়ে বেরোচ্ছে। আমার সঙ্গে সেই একজন আমাকে, মানে হি ইজ মাই টিচার, নো কৌশিক সেন ইজ মাই, অন্যভাবে, কিন্তু কৌশিক সেন ইজ নট ডিরেক্টলি মাই টিচার। আই কাউন্ট, মানে আমার টিচার যদি বলো, আমি যদি মান্য করি আমার শিক্ষক হিসেবে, তাহলে সেটা শ্যামল সেন। কেন কৌশিকের বাবাও তখন পক্ষাঘাতগ্রস্ত, একটা সাইড পড়ে গেছে, বাড়িতেই থাকতেন। কি গালাগাল চিৎকার, আমি বাইরে বেরিয়ে এলাম, বিড়ি সিগারেট খাই তখন, আর উনি বলতেন না সিগারেট খাবো না, একটা দে, গুরুদক্ষিণা না দিলে কাজ হবে না। দিলাম, কী হয়ে যাচ্ছে কেন, আইলাম যে ওই কী বলছে স্টানিস্লাভস্কি কি বস, বললো আচ্ছা তুই তো এখন মোটামুটি থিয়েটার করছিস, আচ্ছা বলতো তুই এখানে বেস্ট লোককে থিয়েটারে? শম্ভু মিত্র, বল দত্ত। আচ্ছা শম্ভু মিত্রর দলের নাম কি? বহুরূপী। সেই রকমই, উনি ওরকম একটা লোক, রাশিয়ায় থাকে, ওনার নাম স্টানিস্লাভস্কি, যেরকম এদিকে শম্ভুবাবু, ওখানে স্টানিস্লাভস্কি। এর দলের নাম বহুরূপী, ওর নাম মস্কো আর্ট থিয়েটার। উনি বলেছেন অভিনয় করতে গেলে এইগুলো করতে হবে, রুল। তুই তো কমার্সের ছেলে, থাকে তো গোল্ডেন রুল। বন্ধুবান্ধব খুব ভালো, দলের যেরকম তুই আছিস, বাবান আছে, এইসব বলছে। ওখানেও আছে, শেকভ আছে, ভাকটাঙ্গভ আছে, মাইকোভস্কি আছে। আমি কিন্তু ভাই কিচ্ছু জানি না, তার কাছে শুনছি কিন্তু। ও আচ্ছা আচ্ছা, এরা কারা, কী বৃত্তান্ত, শিখছি, বই পড়ছি, পড় যা ইচ্ছে পড়, শুকতারা পড়, চাঁদবামা পড়, বেতাল পড়, মানে অরণ্যদেব, হ্যাঁ সেটাও পড়, সানন্দা পড়, মানে আমি কথা বলছি, আনন্দলোক পড়, এই বইটাও পড়। এর কি, পড় না, কাকে বলে নাট্যকলা, পড় না, পড়লে আমি বুঝিয়ে দেবো। পড়ছি, কে শেখব বুঝতে পারছি, ম্যাজিক্যাল ইফ বোঝালো, ভাই এর থেকে সহজ হয়ই না। বললো ধর তুই তো অভিনয় করছিস, ধর না, তুই বাপের ওপর রেগে গেছিস, বেরিয়ে যাওয়ার সময় বলছিস থাকবো না বাড়িতে, বলে দেওয়ালে এক ঘুষি মারবি, বেরিয়ে যাবি, টস নিয়ে ঘুষি মারবি, একদম চরিত্র হয়ে উঠেছিস তুই। হ্যাঁ তোর পাগল নাকি, অত জোরে ঘুষি মারলে কাপড়ের সেট ভেঙে যাবে, দেওয়াল ফেলে হাত ঢুকে যাবে। কী করে বুঝলি, তুই তখন চরিত্র। আমার চরিত্র হলে কি আমি কি গরু নাকি, তো মানুষ তো, দুম করে মারবো, ফেটে যাবে না। বলে এইটাই তো ম্যাজিক্যালি, একজন অভিনেতাকে তো আরেকজন পাহারা দেয়, তুই তো তখন তপন চরিত্র। তুই যে বলছিস ফেটে যাবে না, তার মানে কাঞ্চন মল্লিক ভাবছে ওটা ফেটে যাবে, কাঞ্চন মল্লিক ভাবছে ফেটে যাবে, তার মানে কাঞ্চন মল্লিক পাহারা দিচ্ছে তোকে, যে এই আসতে মার, পরে শো আছে। তুই কিন্তু তপন হয়ে তখন ওই করে বেরিয়ে গেলি, এটাই তো ম্যাজিক্যালি। যদি আমি এটা হতো, আর এটা তোর দুটো সত্তা যে কাজ করে, বলে না দুটো সত্তা, এই তো দুটো সত্তা। আমি বললাম এই তো এত সহজ, ও যে বোঝাচ্ছিল কিচ্ছু বুঝতে পারছিল না। এবার না কখন যে আমি ঢুকে পড়েছি, সেটা কোনো ডিফাইনিং মোমেন্ট নেই, আলাদা করে কিছু নেই, আস্তে আস্তে আমি ঢুকে পড়েছি। এবার আমার কাছে কেউ বলে থিয়েটারটা মানে আমার কাছে একটা আমার কাছে থিয়েটার মানে নতুন নাটক পড়া থেকে শো নাবা, এর থেকে বড় ওয়ার্কশপ পৃথিবীতে হয় না। একদম, এর থেকে বড় ওয়ার্কশপ পৃথিবীতে হয় না। আমার কাছে কাঁচা বাটামের গন্ধটা আমার কাছে থিয়েটার, যখন সেটটা তৈরি হয়, যখন রং হবে, রঙের গন্ধটা আমার কাছে থিয়েটার। নতুন প্রপস কিনতে যাব, জামা কাপড় পোশাক তৈরি হবে, হাত পায়ে ধরে জাকিদা ফাকিদাকে ধরে দাদা বানিয়ে দাও করতে হবে, ওটা আমার কাছে থিয়েটার। মাল ওঠাবো নামাবো, ওটা আমার কাছে থিয়েটার। ওইটা কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, মাল ওঠানো নামানো এবং আমি ওই দায়িত্বটা নেওয়া একদম। আর আমি যেহেতু দলের একদম পাশে থাকতাম, মানে ওটা মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে যেত যে এই মাল আমায় তুলতে হবে, মাল নামাতে হবে। আমি কতবার, আমি তখন গাড়ি ফাড়িও কিনে ফেলেছি হয়তো, মানে গাড়ি আমার পেছন গেছে, আমি ব্যাটা ডরে গেছি। এবার যখন হচ্ছে উঠে পড় তোরা, উঠে পড়, স্কুল বাসের মতো উঠে পড়,
মাল নামানোটা থাকতে হবে। হুম হুম হুম। তুমি থিয়েটারের প্রতি বিরাট একটা হলে পমেটম মেখে থিয়েটারটা হবে না। আমার কাছে থিয়েটারের প্রতি কেয়ারিংটা তোমার সেট নামানো ওঠানোর কেয়ারিং থেকে শুরু হবে, কারেক্ট, একদমই তাই, একদম তাই। তাই না? তুমি এদিকে এলাম পমেটম, বেল পড়ে গেছে, দে বেল দে। আমার কাছে ওটা থিয়েটার নয়। হুম আমার কাছে ওটা থিয়েটার না। এবার তুমি বলবে সেট নিয়ে পড়াশোনা করেছেন না সৌমিত্র চ্যাটার্জি, আর জানবে আমি একটা জিনিস শিখে নিয়েছি গুরু, তুমি যদি মূর্খ হও তুমি শিখতে পারবে, হাফ জ্ঞানী হলে কিছু শিখতে পারবে না। ধরো আমি কথা হয় না, আমি পরম টরমকেও জিজ্ঞেস করি ছবি টবির ক্ষেত্রে, তোমাদেরও তো জিজ্ঞেস কি। ধরো একটা ইরানিয়ান ডিরেক্টর, দেখেছো ওর ছবি? হ্যাঁ একবার দেখেছিল, ভুলে যাচ্ছি, তার মানে আমি জানতে পারলাম না আমি কে ভাই, কিচ্ছু যাই না। কারেক্ট। তুমি আমায় 10 বার আগ্রহ সহকারে বলবে যে এই নাও ভাই, ইরানের এই লোকটা এই ছবি বানায়, তুমি দেখো। আমি ঠিক সেইভাবেই কিছু কিছু জায়গায় কিছু মানুষের সঙ্গে মূর্খ হয়ে সময় কাটিয়েছি। হুম সেটা আমার কাছে অ্যাসেট, সেটা আমার বন্দুক দিয়েও কেড়ে নিতে পারবে না। শ্যামল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়ার্কশপের মতো ক্লাস নয় কিন্তু। হুম কি করে প্রপস করতে হয়, যে নাটক পড়তে গেলে বলো খাতা পেন নিয়ে বসবে, যেটা মনে হবে প্রপসগুলো লিখতে থাকবে, পরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। আমি তখন বুঝলাম কোনটাকে স্ট্যাটিক প্রপস বলে, কোনটাকে ভ্যারিয়েবল প্রপ বলে, হুম এগুলো শিখলাম। হুম হ্যাঁ, এবার ধরো কুমার রায়ের ওপর আমি একটা থিয়েট্রিক্যাল ডকুমেন্টারি করেছিলাম, শিখলাম স্যার মানি ওনাকে, স্যার মানি ওনাকে। অমর গাঙ্গুলি শিখলাম, কারণ উনি তখন শেষ বয়সটা একা থাকতেন, খুব চোখে ড্রপ দিতে আর রাতের খাবার পৌঁছতে যেতাম। যে জানাগুলো আমার হচ্ছে, যেগুলো আমার মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো তার বেরোবে না, শিখলাম। মানে এগুলো না শিখলাম। বাকি ওয়ার্কশপ ধরো সে তোমার পরে সব ওই আলিয়াস প্রাসে বলো, ওই তোমার জার্মান কনসার্ট, এই যেখানে ম্যাক্স মুলার বলো বা ব্রিটিশ কাউন্সিল বলো, সব হয়েছে। কিন্তু এই শিক্ষাগুলো মানে এটা অ্যাসেট, এটা থেকে যায়। আমি তপন সিনহার কেউ না, আরে বহরের দৈর্ঘ্যে প্রস্থে কিচ্ছু নেই। আমি তপনবাবুর ছবিও করি, একটা হয়তো সাইড দাঁড়িয়েছি। আমি টিকিট পৌঁছতে যেতাম, হুম বাবান বলতো আমি গিয়ে ফ্লোরে গিয়ে টিকিটটা বাড়িতে গিয়ে টিকিট দিয়ে আসতাম। ওনার সঙ্গে আমি দীর্ঘ কয়েকটা দুপুর আড্ডা মেরেছি। বিরাট ব্যাপার। উনি এরমভাবে শুনতে হতো, মানে এত সফট স্পোকেন একজন মানুষ। আমি তো শুটিং দেখবো বলে গিয়ে দাঁড়িয়ে দেখেছি, তপনবাবু যে অভিনয়টা দেখান উনি সবার অভিনয় করে দেখিয়ে দিতে পারবেন। উনি যদি অভিনয়টা করতেন অনেকের ভাত মেরে দিতেন, আমি যতদূর দেখেছি। মানে এই যে সময়, এই যে তনুবাবুর সঙ্গে আমি এই 3টে ডকুমেন্টারি, একটা ছবি, শুনতে হবে, বললে হবে না, এত বক্তব্য পেশ করলে হবে না, শুনতে হবে। এবং একটু স্যার বলুন না স্যার, এটা কী হবে স্যার। আমি কিন্তু উনি বলেছেন আসলে জানেন তো, দিতে চাই, নেবার লোক নাই। হুম দিতে চাই, নেবার লোক নাই। এই যে আপনি আমার প্রশ্নটা করলেন, প্রশ্ন তো কেউ করে না, আলাম সেটা হয়তো অনেকে ভয় করে না। হুম হুম বলুন না আমি ধরুন সক্ষতা হয়েছে, কথা বলছি, বলে যদি বলে না প্রশ্ন করুক না, আমি তো চাই আমার প্রশ্ন করুক, আস্ক মি কোয়েশ্চেন। আর একটা জিনিস বলবো আমি, কান্তন, এটা আমার রিয়েলাইজেশন রিসেন্টলি আরও বেশি, সেটা হলো যাদের মধ্যে ওই যারা প্রচুর মানুষের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে কোনো কারণে, বা যাদের মধ্যে ওই এক্সেলেন্সটা আছে, তারা কিন্তু কোয়েশ্চেন হতে চায়, কোয়েশ্চেন হতে চায়, তারা কিন্তু কন্টিনিউয়াসলি চায় কেউ আমাকে এসে প্রশ্ন করুক, আমার জিজ্ঞেস করুক। একদম। এটা আমি মানে খুব হারে হারে টের পাই আজকাল, একদম। এবং আমি এটাও বলি তোমাকে, আমার মনে হয় যে এই ধরনের মানুষকে কোয়েশ্চেন করলে, যদি সঠিক কোয়েশ্চেন হয় না, সবার মধ্যে থেকে মুখ ঘুরিয়ে তোমার দিকে বলবে কী জিজ্ঞেস করলে, এসো তোমায় বলছি, তুমি সঠিক প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে। আবার এরকমও হয়, ধরো আমি প্রশ্নটা করতে গিয়ে ঘেঁটে গেছি। হ্যাঁ, হতেই পারে। কি বললে? আমি বললাম না মানে না মানে তুমি মুদ্রাটা কি জানতে চাইছো, এইটা? হ্যাঁ 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 এইটা। ওকে শোনো তাহলে, এটা হয় একদম, এটা বুঝে যায় তারা। আরে তারা বুঝে যায়, কেননা তুমি একটা ম্যামথ লোকের সামনে ঠিক ঠিক। তুমি দাঁড়িয়ে আছো, তুমি ইদার তোমাকে স্যারেন্ডার করতে হবে, হুম সারেন্ডার করতে হবে। ভাই আমি জানি না দাদা, আমায় একটু বলবেন। হুম ভাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমি জানি না সময়ের হয়তো আরে না না, সময় নেই, চাপ নেই। আমি
কুমারবাবুর ওপর কাজটা করছি। আমার মুশকিল হলো না, আবারও প্রশ্ন করে ফেলি, আমাকে বাবানও বলেছে, মানে এত প্রশ্ন তুই কর না, মেজাজ বিগড়ে দিস। তার বহুরূপীর একটা স্কুলিং তো, মানে কখন মেজাজ ভাল লাগছে না, মুশকিল হবে। প্রসাদ স্টুডিওতে তখন হচ্ছে, প্রসাদের পুরনো স্টুডিওটা হলো ভারতী সিনেমার উল্টো দিকের গলিতে, সেটা এখন নেই, ওটাই ওদের প্রথম স্টুডিও। এবার আমি কুমারবাবুর সঙ্গে যখন বহুরূপীতে দেখা করতে গেছি, প্রথম দিন 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে বাইরে। হ্যাঁ বলো, আমি বললাম এরকম কৌশিক পাঠিয়েছে, এরকম, হ্যাঁ শুনেছি। হ্যাঁ তুমি? আমি বললাম আমি। কি জানো আমার সঙ্গে? কিছু না। কি নাটক দেখেছো? 2টো নাটক দেখেছি, মিস্টার কাকাতুয়া আর এটা দেখিনি, বাকিটা 2-3টে নাটক দেখেছি আপনার। বাহ, কাল এসো। পরবর্তীকালে গেলাম এবং বিশ্বাস করো, যা সখ্যতা তৈরি হয়েছিল, ছবি, নিজের ছবি, হ্যান্ডসাম দেখতে ছিলেন তখন, মানে বয়সকালে। আমি বলেছিলাম যে আপনাকে সত্যজিৎবাবু মণিহারে উঠে ভিলেনের চরিত্র, আপনি হিরো, চুপ করো চুপ করো তুমি, একদম সত্যি আপনি হিরো করার মতো চেয়ার আপনার, মানে কি সৌম্য দর্শন লিখতে। আমাকে ওই বহুরূপী ছবি আর্কাইভ আছে ওনাদের, গোবিন্দ মাণিক্য হয়েছিলেন বিসর্জনে। হ্যাঁ ভাই, মনে হচ্ছে গোবিন্দ মাণিক্য দাঁড়িয়ে আছে। এ পাশে ভাই কে দেখতে হবে, এদিকে জয় সিংহ, সৌম্য মিত্র, ওদিকে মানে রঘুপতি অমর গাঙ্গুলি, তৃপ্তি মিত্র এইখানে, সেইখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে হ্যাঁ রাজা একদম। এবার আমি তখন সখ্যতা হয়ে গেছে, সব হয়ে গেছে। উনি আসবেন রেকর্ডিং করতে, কারণ আমি থিয়েটারে বলেছিলাম অডিও চলবে, ওই স্লাইড অ্যান্ড অডিও। তো সেরমভাবেই বাবান চিন্তাভাবনা করেছেন, আমি বললাম হ্যাঁ তো হবে। উনি গ্যালিলিওর একটা পোর্শন রেকর্ড করবেন, আর বিসর্জনের ওই অংশটা করবেন যেখানে মন্দিরে রাত্রিবেলা একলা আসে গোবিন্দমাণিক্য, এসে বলে দেবীকে, রক্ত নহে ফুল আনিয়াছি মহাদেবী, অশ্রু শুধু আছে দিবারে তোমার। এবার গরম জল, লিকার চা, লবঙ্গ, গোলমরিচ সব রেডি ফেডি করে নিয়ে খাচ্ছি। এবার একটু বাড়ান কমান, আমি তখন থোড়ি অডিও ফডিও ঝাঁ করে বসে আছি, হচ্ছে হতে হতে করলেন আরেকবার, আবার করলেন, করে কাঞ্চন, স্যার ঠিক ছিল। আমি বললাম এই কী বলছেন স্যার, আমি আরে শোনো না, শুনলাম। আর আমাকে দূর থেকে খালি পেছন থেকে ইশারা করছে, নো কোয়েশ্চেন নো কোয়েশ্চেন নো কোয়েশ্চেন। শুনলাম, তারপর হলো আমি ওনাকে ট্যাক্সি নিয়ে, তখন তো ট্যাক্সি নিয়ে ওনাকে মিল্ক কলোনিতে ওনার বাড়ির ওখানে পৌঁছতে যাব। ট্যাক্সিতে উঠেছি, উনি পেছনের সিটে, সামনের সিটে আমি। একে বলে জ্ঞানী মানুষ। গাড়িটা চলছে, হরিশ মুখার্জি থেকে যাচ্ছি, হঠাৎ আমার বললো কিছু বলবে। ও বুঝতে পেরেছেন উনি যে কিছু একটা খুসখুস হচ্ছে। আমি বললাম শুনুন, আমার একটা প্রশ্ন আছে। বলো না, আমি জানি তোমার প্রশ্ন আছে, বলো। বললাম আচ্ছা, আমি অন্তত সব মিলিয়ে গোটা 40-50 বিসর্জনের প্রোডাকশান দেখেছি, এ পাড়া ও পাড়া, সে পাড়া, কলেজ টলেজ ইত্যাদি, সম্ভব ইত্যাদি সব দিয়ে বলছি। আচ্ছা আপনি যে পড়লেন, ফ্ল্যাট পড়লেন কেন? আমার যে চট্টাপড় মেরে দিন, মানে কেন বলছো বলো? আমি বললাম আমি যাদের দেখেছি জানেন, আপনি অন্যভাবে নেবেন না, রক্ত নহে ফুল আনিয়াছি মহাদেবী, অশ্রু শুধু আছে দিবারে তোমার, মানে সে আবেগ গদগদ হয়ে কিদে ফেঁদে। আপনি তো কিচ্ছু করলেন না, ফ্ল্যাট বললেন, রক্ত নহে ফুল আনিয়াছি মহাদেবী, অশ্রু শুধু আছে দিবারে তোমার। কেন বললেন? বলে আচ্ছা, যখন গোবিন্দমাণিক্য মায়ের সামনে এসে দাঁড়ায়, গুণবতী ওনার স্ত্রী, ওনার ফরেন এগেনস্টে, তার মানে সংসার এগেনস্টে, রঘুপতি এগেনস্টে, তার মানে ধর্ম এগেনস্টে। আলাম আচ্ছা, জয়সিংহ, আমি জয়সিংহ বিবিল্ডেড, বুঝতে পারছে না, তবুও রঘুপতির দিকেই, তার মানে ও এগেনস্টে। আচ্ছা, পুত্র সম সেও এগেনস্টে। আচ্ছা, সপার্ষদ যারা আছেন, মন্ত্রী, নক্ষত্র রায় ইত্যাদি, এভরিবডি এগেনস্ট, তার মানে রাষ্ট্র এগেনস্টে। একটা রাজা যার ধর্ম এগেনস্টে,
ব্যক্তিগত জীবন, সংসার এগেনস্টে, রাষ্ট্র এগেনস্টে, লোকটা একা। সে যখন মায়ের কাছে গিয়ে যাবে, সে কাঁদবে না। যার ফাঁসির অর্ডার হয় সে কাঁদে না, সে হাসে। সে সারেন্ডার করতে যাবে, প্লিড করতে যাবে না। সে ওই জন্য দাঁড়িয়ে খালি বলবে, আই হ্যাভ লেফট নাথিং, রক্ত নয়, ফুল আনিয়াছি মহাদেবী, অশ্রু শুধু আছে দিবারে তোমার, নাথিং লেফট, শুধু চোখের জল দিতে পারি, আর কিছু দিতে পারি না। গঙ্গা জল নয়, কোনো ধর্মের জল নয়, চোখের জল দিতে পারি, দ্যাট লেফট, ওইটুকু শুধু অবশিষ্ট আছে। আমি ভাবলাম কালই অভিনয়টা ছেড়ে দেবো। গ্যারি কাসপারভ আর আমার পাড়ার শম্ভুদার দাবা খেলার মতো হচ্ছে। আমি শম্ভুদার দাবা খেলি, ও এদিক দিয়ে গছটা বাড়াবে, আমি এদিক দিয়ে ঘোড়া দিয়ে গার্ড দিই। এ তো গ্যারি কাসপারভ, এ তো 200 রান ভেবে রেখেছে। এটা আমার একটা শিক্ষা হলো, এটা তো একটা বিরাট আই ওপেনিং ব্যাপার। বিরাট। আর এইগুলোই না আমার কাছে শিক্ষা। মানে আমি পেয়ে গেছি, আমি আমার মানে হয়তো আরও পাওয়া যাই না, কিন্তু আমার এই পাওয়াগুলোই পাওয়া, ভীষণ ব্যক্তিগত কিছু পাওয়া, এটা আমার পাওয়া। তুমি যখন অভিনয় করো স্ক্রিনে, মানে তোমাকে আমি স্টেজেও দেখেছি, তোমাকে আমি স্ক্রিনে নিজে ডিরেক্ট করেছি, প্লাস আমার মানে 2বার আমাদের সঙ্গে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও তোমাকে দেখেছি। তাছাড়া তোমাকে তো অন স্ক্রিন দেখিয়েছি। তুমি জেনারেলি একটা পয়েন্ট অবধি তোমাকে খুবই একটা টাইপকাস্ট করা হয়েছিল একটা পয়েন্টে। না বেশ অনেকটা, এই পয়েন্টটা অনেক বড় পয়েন্ট, অনেকটা বড় সময়, কিন্তু তারপর তোমাকে অন্যান্য চরিত্রেও কাস্ট করা শুরু হয়। এই সময়টা কেন লাগলো? কারণ তোমার নাটক যে দেখেছে সে তো জানে কাঞ্চন মল্লিকের অভিনয় ক্ষমতাটা কোথায়। কারণ আমি তোমার 4টে নাটক দেখেছি, তোমার থানা থেকে আসছি দেখেছি, ম্যাকবেথ দেখেছি, নটির পূজা দেখেছি, আরেকটা দেখেছি তুমি যেটাতে ওই বীরপুরুষ দেখেছো। এই দেখেছি। আমি জানি যে তুমি অভিনয় ক্ষমতাটা তোমার কি। এই বাকিদের এই তোমার মধ্যে অভিনেতারা দেখতে এতটা সময় লাগলো কেন? ব্লেসিং ইন কি বলে ওটা, ব্লেসিং ইন ডিসগাইজ, মানে ওই এখন যদি তুমি সেটা সানি লিওনিকে জিজ্ঞেস করো, প্রায় উত্তরটা আমার তো কিছু করার নেই, আমার তো চেহারার গঠন ঠিক। হ্যাঁ, এখনো লোকেরা আমার যেটুকু গালে এখন লেগেছে, অরুণাভ আগের যে চোষা পাটালির মতো মুখটা ছিল, হ্যাঁ আজ মরে যাবে কাল মরে যাবে মতো LIC হাতে ঘুরছে, এই তো ছিল। আজকে যেটা লেগেছে, এখনও কিছু কিছু ডিরেক্টর, নাম বলবো না, পুরনো ডিরেক্টর, তারা এখনও তোর ইউএসপিটা চলে গেল। একটা অভিনেতার ইউএসপি তার শুধু রোগা চেহারাটায়। তার এই যে ইন্টারনাল এতদিনের যে আত্মস্থকরণটা, সেটা কোথায় গেল? তারা কটা থিয়েটার আমার দেখেছে না, এই জন্য। হ্যাঁ, মানুষের ভালো লাগাটা, ও কাঞ্চন না মানে একটা ব্যাপার। এবার তার জন্য আমাকে অনন্ত হাফ প্যান্ট, আমি বাড়িতেও অত হাফ প্যান্ট পরিনি যত ছবিতে হাফ প্যান্ট পরতে হয়েছে আমার, যত স্যান্ডো গেঞ্জি আমার ছবিতে পরতে হয়েছে, তত স্যান্ডো গেঞ্জি বোধহয় আমি নিজেও পরি না। এবং এই চেহারা আমার এরকমও হয়েছে জানো, আমি তখন জনতা এক্সপ্রেস চালু হয়ে গেছে, আমার কাছে একটা বিজ্ঞাপন এসছে, এটা বিরাট ব্যাপার। বিজ্ঞাপন একটা জলের বিজ্ঞাপন, সেটা উত্তরবঙ্গর কোনো একটা কোম্পানি। জলটা হলো, আমি বললাম কী হবে কেসটা, বললো যে একটা ওই বক্সিং রিং, তাতে একটা বিরাট মোটা লোকের সঙ্গে আমি বক্সিং করছি, আমার মারলো, পড়ে গেলাম, ঘন্টা বেজে গেল। এইবার ওই জলটা আমি খেলাম, উঠে মারলাম এক টিক, সেও পড়ে গেল, ব্যাস আমি জিতে গেলাম, জল খান, এই হবে মাল। বুঝে গেছি, গল্প বুঝে গেছি, কিন্তু আমি টাকা পয়সার কথা বলি, হ্যাঁ এই টাকা হবে না, তাহলে কথা বলছি 10 টাকা, না 60 টাকা লাগবে। হ্যাঁ 60? বললাম হ্যাঁ 60 টাকা লাগবে, 10 টাকা করবো না। কেন? বললাম আপনার পোশাকটা কি আমার? স্যার খালি হাফ প্যান্ট হাতে গিয়ে, বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, একটা গেঞ্জি পরিয়ে দিন, 10 টাকা করবো। হ্যাঁ কী হয়, আপনি ওইটাই তো মজা, আপনি খালি গায়ে থাকবেন, ওইটাই মজা, ওই মজাটাই আপনি বিক্রি করতে চাইছেন, ওই জন্যই আমি 60 টাকা নেব। ঐশ্বরিয়া রায় বা অন্য যে কেউ হিরোইন যাদের আপনারা দেখেন, তারা একটা শাড়ির অ্যাড করতে গেলে যে টাকা নেবে,
সাবানের অ্যাড করতে গেলে কিন্তু বেশি টাকা নেবে। তারা হিরোইন বলে আপনি তাদের টাকাটা দেবেন, আর আমি একটা ক্যারেক্টার আর্টিস্ট, কমেডিয়ান, পাতি কমেডিয়ান বলে দেবেন না। তা তো আপনি আমায় বিক্রি করছেন, তো আমার শরীরটা বিক্রি করছেন, তাহলে টাকা দিন। এটা একটা। দ্বিতীয় হলো, কাঞ্চন মল্লিক মানেই এইটা, হুম অন্যভাবে ভাববো না। হুম আমার দলের নাটক দেখার জন্য তবু অনেক ভালো ভালো ডিরেক্টরদের কৌশিক নেমন্তন্ন করতো, তারা আসতো দেখতো। তাও কমার্শিয়াল লোকজন খুব কম, কেননা কৌশিক সেনের পরিচিতি হ্যাঁ, যেখানে, ঠিক, ঠিক। সেখানে কমার্শিয়াল লোকজন খুব কম। আমি কিছুই বলবো না, একটি কথা বলবো, এটা উদাহরণ দিলেই সব কথার উত্তর দর্শকরা পেয়ে যাবে। আমি একটি বাণিজ্যিক ছবি করছি, তার হিরো জিৎ, হুম ডিরেক্টরের নামটা বলছি না। জিৎ আমার একটা ছবি নাটক দেখেছেন? দেখেননি। দেব দেখেননি, ব্যস্ততার জন্য হয়তো দেখতে পাননি, আই ডোন্ট নো, হতে পারে। সব কী করে উনি অত ব্যস্ততার মধ্যে দেখবেন, কিন্তু দেখার তো দরকার। তো আশিস বিদ্যার্থী বলে এক ভদ্রলোক আছেন, হুম তো উনি আমার খুব দাদার মতো, আমি খুব ভালোবাসি। ওনার থিয়েটারও আমি দেখেছি, নান্দিকারি যখন করেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি ভাই, এত ব্যাড ইন মেমারিজ হয়ে গেছি না। আমি দেখেছি, মানে সোলো পারফরমেন্স ছিল। যাই হোক, তো থানা থেকে আসছি শো, আমি আগের দিন থেকে বলতে শুরু করি যে ডিরেক্টর সাহেবকে, যে গুরু আমি কিন্তু কালকে বেরিয়েও, কাল আমি 3টে, এর বেশি আমি পারবো না, 3টে মানে আমাকে যেতে হবে, শো আছে। আজ বলে কুই শেষ শো রে? আবার আমি থিয়েটার দাদা, এই কাল আছে, কাল আমার অফার যাবো। তুমি আসবে? বলে শোন, একাডেমি তো আমার ডি রো রাখবি, আইল এ রো দিবি না, আর ডি সে বাইটকে পুরা, মানে ওর ভাই, আমি বললাম আচ্ছা ডি। সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, থানা থেকে আসছি, শো ছিল। উনি দেখলেন, দেখে ভেতরে এসে বলে আবি বাত নেই করি, তোর সঙ্গে কাল কথা হবে। বেরিয়ে গেলেন, চলে গেলেন। পরের দিন আমি ফ্লোরে চলে গেছি, পার্পেলের শুটিং, আউটডোর টাইম, মানে বাইরের মাঠটায়। আমি বসে আছি, ওনার এন্ট্রি, বন্ধু কোনো কথা বলবি না, মুখ খুলবি না, তুই আগে আয় বলে আমায় জড়িয়ে টড়িয়ে খুব ধরলো টরলো। হ্যাঁ বাত ইয়ার, এই সময় থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ডিরেক্টর সাহেব বসে বললো, দেখেছো সাকিব কাল পুরো কামাল করে দিয়েছে ভাই, কি দেখলাম, তুই ওর থিয়েটার দেখেছিস তো? ডিরেক্টর বললেন না। আশিস একটা লম্বা পজ খেলেন, তোকে থিয়েটার দেখিস নি? কোনো থিয়েটার দেখিস নি? তোকে নিস কেন? দেখবো দেখবো দেখবো, উত্তরটা ছিল ওকে নিস কেন। এবং সেটাও হিরোকেও জিজ্ঞেস করলো, বলো না আমি দেখিনি। হুম তবে ওই সেই সময়- ছবি শেষের সময় আমায় একটাই কথা বলেছিলেন, হুম তোকে কেউ যাচাই না করেই নেয়, ইউ আর লাকি অর আনলাকি। এবার বলো তুমি কি বলবো। না কিন্তু ওই সেই সময় বেশ কিছু চরিত্র তোমাকে পপুলারিটির জায়গা থেকে একটা ইমেন্স পপুলারিটি দিয়েছে, এই নিয়ে কোনো কোনো সন্দেহ সন্দেহ নেই, নেই। কোনো সন্দেহ নেই। আমি বলছি, ধরো আমি একটা ফেজ যদি বাই বাই ব্যাংকক অবধি ধরি, বা ধরো লাভ এক্সপ্রেস অবধিও ধরি, হ্যাঁ সেটা একটা অন্য ফেজ। হুম এবার আমি সেটা বলছি, ধরো শারণ দত্ত যে সময় শিকার বলে ছবিটা করেছিল, সেটা সময়ের আগে বানিয়ে ফেলেছিল, হুম অন্য রকমের চরিত্র ছিল। হুম তারপর যদি বল ঘোড়ায় কেউ, মানে এটাও পারে, সেটা কিন্তু আমি বলতে আমি বাধ্য, সৃজিত হুম মুখুজ্জের রাজকাহিনী, হ্যাঁ একদম। একদম আমি অকপটে স্বীকার করি, সে আমাকে নেবে কি নেবে না আমি জানি না, কিন্তু কাঞ্চন মল্লিক এটা পারে। হুম এবার প্রযোজককে তো এটা বলতে হয় যে ভাই কাঞ্চন মল্লিককে এই চরিত্রটা ভেবেছি, হ্যাঁ একটা হবে প্রথমে কাঞ্চন। সেখানে আমার একটা চ্যালেঞ্জ থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমি দেখেছিলাম সত্যি সৃজিত জেদ করেছিল, ওই করবে, ওই করবে। এবং আমি জানি আমার চরিত্র একটানা এক ধরনের চরিত্র করে যা হয়, হাত পা আমার একটু ছটপটে, তো তুমি তো জানো ভালো করে,
সেখানে আমার রিস্ট্রেন হতে হবে, চরিত্রটা ঢুকতে হবে, চরিত্রটাকে নিতে হবে, যাপন করতে হবে। একদম। সেক্ষেত্রে সৃজিত মুখার্জি কিন্তু বিরাট চেঁচামেচি করেছে, বলেছে আরও কমায়, ঠিক, আমি মেনেছি, আমি মানব ফার্স্ট ডিরেক্টর। এবং আমি খালি একটাই কথা মনে মনে বলেছি যে এইটা আমায় তো কেউ দেয় না, ও আমায় যখন ভরসা করেছে তো আই হ্যাভ টু গিভ মাই 100%। অন্তত ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমরাও চরিত্রকে যখন শুনি একটা স্ক্রিপ্টে, তখন তো আমরা ছবি আঁকতে শুরু করি মনে মনে, ক্যারেক্টার স্কেচটা আঁকি, কিন্তু ডিরেক্টরের কাছে তো পুরো ক্যানভাসটা আছে। একদম। আমি তো একটা শুধু রং করছি, ডিরেক্টর পুরো রংটা করা আছে তার কাছে। আমাকে ডিরেক্টরকে স্যাটিসফাই করতেই হবে, করতেই হবে। তো সেইটাও আমায় দিয়ে শুরু করে। এবং তোমার ক্যারেক্টারটা আমার রাজকাহিনীতে মনে আছে, যে ক্যারেক্টারটা না, তোমার ক্যারেক্টারটা আলাদা করে, মানে সমস্ত কিছুর মধ্যে ক্যারেক্টারটা আলাদা করে মনে থেকে গেছে, কিন্তু খুবই খুবই স্ট্রংলি বেরিয়ে এসেছিল। এবং আমি একটা সিন, যাই হোক ওটা এডিটে বাদ, কিন্তু লোকটা কিন্তু রক্ত মাংসের মানুষ, এটাই না আমাদের ভাবতে হয়। এই ফোন আসে বাড়ির, তখন লোকটা কিন্তু অন্য লোক হয়। এবার যখন লোকটা ব্রেকডাউন করে, কেন ওই বাচ্চাটিকে দেখে ওরকম করে? তার মানে নিশ্চয়ই ওর ছোট নাতনিটাকে কথা মনে পড়েছে বা কিছু। তাহলে তো মানুষ, এই হিউম্যানটাকে যদি ধরতে পারা যায়, মানে আমার মনে হয় খালি, তাহলে বেরিয়ে যায়, খেলা ঘুরে যাবে আর কি, মানে আমার মনে হয়। কিন্তু সৃজিত করেছে, সৃজিত শাহজাহানেও তাই করেছে, জুলফিকারেও তাই করেছে। তারপর একটু অন্যরকম হতে শুরু করে, মানে দেবালয় আমাকে মন্টু পাইলট, তৌফিক রিয়াজ দিয়েছে, হালে যেটা পরম আমাকে সবসময় ইয়ে করে, পরমের প্রথম যেটা করেছিলাম কিউএসকিউটি, পুলিশের ডিউটি, ও বিউটিফুল ছবিটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ইউটিউবে ছিল জানো, আর নেই। ওটা তার আর একটা টেলিফিল্ম, আই নো, কিন্তু এটা ইউটিউবে ছিল, আমি অনেক আমি খুঁজেই পাচ্ছি না। কি ভালো, দুর্দান্ত ছিল ওটা, ভালো। আমার মনে হয় ওটা পরমের করা এবং সেই সময়ের ওয়ান অফ দ্য বেস্ট টেলিফিল্মস। আমার দারুণ লেগেছিল, দারুণ। ওর পরপর আমি কয়েকটা করেছিলাম, একটি নিছক প্রেমের গল্প, একটি প্রেমের গল্প, এগুলো পরপর করেছিলাম। তো এই নিকষ ছায়াতে এসে আবার একটা বলেছিল যে এটা করো। হ্যাঁ, নিকষ ছায়া তোমার ক্যারেক্টারটা একেবারেই একটা অন্য ক্যারেক্টার, একদম অন্য রকমের, আর অন্য রকমের একদম রিস্ট্রেন। আর দেখবে আমার কাছে মনে হয়েছিল যে সিদ্ধ অঘরী হয়, সে না কথা খুব কম বলে, কারেক্ট, সে কাজ করে, এবং দেখবি খুব ঠান্ডা, মানে প্রিসাইজ কথা বলেন, চোখটা খুব ঠান্ডা, যেখানে ও নিরীক্ষণ করে, মানে আমি কথা বলছি মানে তোমাকে জাজ করতে শুরু করছে। আমরা অ্যাঙ্কাররাও তো তাই করি। আমি যখন আমার উল্টো দিকের চেয়ারে আমি কথা বলছে, সে যখন কথা বলছে, আমার তো মাথায় চারপার কাউন্টার কোয়েশ্চেনগুলো তৈরি হতে থাকে না, ঠিক সেই রকমই আমার তো মনে হয়। তাই আমার এটা করে খুব মজা হয়েছে। জীবনে কোনো রিগ্রেট আছে? প্রচুর। রিগ্রেটগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছো, নাকি চেষ্টা করো, বা হাউ ডু ইউ হ্যান্ডেল দোজ রিগ্রেটস? ইফ ইউ গো উইথ ইউর রিগ্রেটস, তুমি যদি রিগ্রেটস নিয়ে যাপন করো, ইউ উইল ফিনিশড। একদম স্বাভাবিক, ফিনিশড। আমি ইংরেজি গান অতটা বুঝতাম না, বুঝলে। আমার এক কাকা ছিল, সে আর কি সব মানে মহাদেবের প্রসাদ দিয়ে কাকা, মানে একদম সে মানে ধুমকি কাকা আর কি। সে খুব ইংরেজি গান শুনত। তার ঘরে একটা বড় পোস্টার ছিল, আমি তাকে কোনোদিন দেখিনি, মাইকেল জ্যাকসন নয়, গোল চশমা পরাটা লোক। ওটা কে? বললাম আমার ভগবান, এর নাম জন লেনন। বলে আমার একটা ক্যাসেট দিয়েছিল, বললো বিপির 3 নম্বর গানটা শুনবি, মানে না বুঝলে আমার কাছে জিজ্ঞেস করবি। গানটা আমি শুনি প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, ওই গানটা আমার কাছে না সবের মূল মন্ত্র। সেটা হলো লেট ইট বি, লেট ইট বি, লেট ইট বি। গানটা শোনো, when I find myself in time of trouble, Mother Mary comes to me speaking words of wisdom, let it be, let it be, let it be.
তা আমি রিগ্রেটসগুলোকে লেট ইট বি করে দিচ্ছি। তাহলে তো সেটা তো একটা, দেখো, সেটা তো করতেই হয় আমাদের প্রত্যেককেই, আমার মনে হয়। রিগ্রেট এমন একটা জিনিস যেটা নেই বা যেটা হয়নি কারো এই পৃথিবীতে, তাহলে সে কোনো ভুল করেনি, তাহলে সে কোনো ভুল আর নির্ভুল করেনি। মানুষ পৃথিবীতে হতে পারে না, না। যদি ভুল না করে থাকে তাহলে সে মানুষ হিসাবে অগ্রসরে মানে কোনোভাবে এগোয়নি, সে মানুষই নয়। তো ভুল যদি করে কেউ, তার রিগ্রেটও হবে, কিন্তু মুশকিলটা হলো ওই ভুলগুলো করার থেকে ওই রিগ্রেটটা যদি ওই তুমি যেটা বলছো ক্যারি করা, রিগ্রেটের সঙ্গে একটা পয়েন্টে একটু শান্তি চুক্তিতে আসতে হবে যে হ্যাঁ হ্যাঁ আর তুই জানিস যে তুই ভুল করেছিস, কিন্তু মানে লেট ইট বি, ওই তুমি যেটা বললে লেট ইট বিটা, ওই শান্তি চুক্তিটা কিন্তু দরকার। তুমি জানবে ভুল তখনই মানুষ করবেন যখন মানুষ একটু ভালো থাকবেন বা ভালো থাকার চেষ্টা করবেন বা অন্য কোনোভাবে ভালো, গুড ফর দ্য গুড। যা চলছে তার বাইরে কিছু করার চেষ্টা করলেই লোকে ভুল করবে, ভুল বুঝবে, হ্যাঁ। ভুল বুঝবে। তুমি অনুরাব, তুমি জানো ভালো করে আমাকে পৃথিবীতে যা ভুল বুঝেছেন মানুষ, হ্যাঁ, বোঝেনও বোধ হয়, তা তোমার কিচ্ছু যায় আসে না। কারণ ওই যে বললাম, সেদিনও বলেছিলাম, কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি বাবার 5,000 টাকার একটা ইঞ্জেকশন আমি দিতে পারিনি। আমার মায়ের গয়নাও সব বিক্রি হয়ে গেছিলো, তখন আমার কিছু ছিল না। সেদিনও আমি বলেছিলাম আমার পাশে কেউ 250 গ্রাম চাল নিয়ে এসে দাঁড়ায়নি। আমার স্ত্রী বলেন, কি তোমার তো খুব আত্মীয় স্বজন কম, তুমি কি একা থাকো, সাঁতরে বাবা চলে গেলেন, 20-তে মা। তো আমি বলেছিলাম যে আমি দেখে নিয়েছি, সবাইকে দেখেছি, সবাইকে আমি সসম্মানে বলছি, সবাই সসম্মানে আমি তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই জন্যই বললাম যে আমি জীবন দেখে নিয়েছি, আমাকে রিগ্রেট নিয়ে কথা বলে লাভ নেই। আমি বলছি আমি আমাকে আমার মতো থাকতে দাও বাবা, কোনো দরকার নেই। ভুল বোঝেন আমাকে মানুষ, তার দায় আমার নয়, কিন্তু আমি মানে আমি যা করেছি বা যেভাবে করেছি আমি আমার কাছে ক্লিয়ার, আমি তোমার পরিষ্কার বলছি। আমার 3টি বিবাহ, 2টি সন্তান। তুমি যদি ফেসবুক নামক জায়গাগুলোতে দেখো, আমি বলছি দেওয়াল, ওর থেকে তো শিয়ালদার দেওয়াল বেটার, যেখানে মানুষ হিসু টিসু করেন বা পিক ফেলেন, থুতু ফেলেন, একটা বাচ্চাকে ছাড়ে না। মানে আমার একটা 7 মাসের সন্তান, তাকেও ছাড়ছে না। আর যে বাচ্চা ভালোবাসে না, ফুল বাজানো তো মানুষ নয়, মানে যদি সেইটাই ধরো। এবং আমি তোমায় বলছি, ওনাকে বলছি তোর ছেলেকে দেখি যেরকম হয়, কী করে জানলি তুই? আমার তো কন্টেস্টেডটা না হতোই না যদি না আমি কন্টেস্টেড ডিভোর্স ছিল প্রথম, আমি কন্টেস্ট করেছিলাম, তারপর মিউচুয়াল এসছে। তো কন্টেস্ট করেছিলাম কার জন্য? ছেলের জন্য। 3টে ভিজিটিং রাইট ফেল ছিল ভাই, 3টে। কার জন্য? এইসব উত্তর তো আমি তাদের দিতে যাবো না। আর সেই সব উত্তর দিতে গেলে তো মানুষ পাগল হয়ে যাবে। আমি দেবো কেন? হ্যাঁ, দেবেই বা কেন? ওই যে বললাম 250 গ্রাম চাল নিয়ে তখনও কেউ দাঁড়ায়নি, এখনও কেউ দাঁড়াবেন না। তুমি জানো ভালো করে কেউ দাঁড়াবে না। তো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই, তা সব পেলেই নষ্ট জীবন। তাই আমার মনে হয় যে না, ঠিক আছে যা আছি, আমার কোনো রিগ্রেশন নেই। হ্যাঁ দেখো, আমি এখন বলতেই পারি আমি সত্যজিৎ রায়ের ছবি করতে পারলাম না, বোকা কথা বলবে, এগুলো করে তো লাভ আছে, এগুলো তো আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি মৃণাল সেনের ছবি করতে পারিনি, মৃণাল সেনের ডাবিং করেছি, ওই যে ভিড়ের ডাবিংগুলো তাকে করেছি, কিন্তু আমার ভুবনে দেখো নাম আছে আমার, হ্যাঁ মাইরি স্কুলে তুমি নাম পাবে। আমি সেই অভিনেতা যে সাইকেলের চরিত্রে অভিনয় করেছি। আমি বলেছিলাম, আমি SBF মানে মূল কর্তাকে বলেছিলাম আমি একটা কারণে রাজি হব, সবাই ট্যান্ট্রাম দেখে, এটা আমার ট্যান্ট্রাম, বল কী রাজি? বললাম লিখতে হবে সাইকেলের চরিত্রে কাঞ্চন মল্লিক। কেন? বললাম লিখতে হবে, আই অ্যাম দ্যাট হিউম্যান বিং, আমি যেটা মানুষ নয়, এটা জড় পদার্থের ডাবিং করবো, লেখো। তাহলে তুই দেখবে ওই যে পান্দে পড়িয়া পড়া কান্দে লেখা আছে সাইকেলের চরিত্রে কাঞ্চন মল্লিক। মানে আমার তো মনে হয় আমি সব কটা আর্ট ফর্মে কাজ করেছি। আমি যাত্রা করেছি 3 বছর, আমি স্ট্রিট থিয়েটার করেছি, আমি ওয়ান ওয়াল করেছি, প্রফেশনাল বোর্ডে কাজ করেছি, সিনেমা টিনেমাগুলো তো ছেড়েই দাও। নয় করে দেখতে দেখতে কিন্তু অরুণাবু 26 আমার 30 বছর হবে ক্যামেরার সামনে। 30 বছর? হ্যাঁ, 30 ইয়ার্স কমপ্লিট হবে 26 পড়লে।
আর তুমি হিসেব করো 90 সাল থেকে 2025 কত হচ্ছে বলো? 90 থেকে 2000, 35। 25 আর 35, হ্যাঁ। 35 বছর থিয়েটার করছি। থিয়েটার তুমি এখনো করছো? হ্যাঁ, ওটা না করলে মরে যাবো, ওটা না করতে হলে মরে যাবো। মানে করতাম, আমি মাগন রাজার পালা করেছি, রান ছিল, তারপরে ওই ব্রাত্যর লেখা এবং ডিরেকশানে মির্জাফর করলাম, ওটা প্রাথমিক লোভ ছিল গৌতম হালদারের সঙ্গে পাঠ করার, করলাম। তারপরে নিজে এত বছরে একটা ডিরেকশান দিয়েছি, সেটা ওই পাইকপাড়া ইন্দ্ররঙ্গের ব্যানারে করেছিলাম ওদের, একদিন আলাদিন নাটকটা ও ব্রাত্যর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন আলাদিনের তো দেখেছিলাম। হ্যাঁ। ঠিক 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 ঠিক। ব্রাত্যর লেখা, আমি ওটা ডিরেক্ট করেছিলাম, ওইটাই। এবং আমার বাবার ভাগ্য, মৃত বাবার ভাগ্য, যে আমার প্রথম ডিরেক্ট করা নাটক এনএসডি ভারত রাং মহোৎসবে চান্স পায়। এবং লোকেরা বলতেই পারেন, এক্ষুনি এটা বললাম সঙ্গে সঙ্গে কমেন্ট লেখা হয়ে গেলো, তাদের তোর কী বে, সবাই পায় না দাদা। ওটা 400 নাটক জমা পড়ে সারা ভারতবর্ষের, 400 নাটক জমা পড়ে মিনিমাম, তার মধ্যে থেকে স্ক্রিনিং হয়ে ওই গোটা 30 বাছা হয়। যারা জানে না, একটু জেগে নেবেন, ওটা পাওয়া যায়, সাইটে পাওয়া যায়। ইন্ডাস্ট্রিতে বন্ধু সংখ্যা কমেছে নাকি একই আছে? কোন সময়ের কথা বলছো? বিভিন্ন সময় সময় বন্ধু না আসে। না, আমি বলছি দেখো, একটা বয়সের পর এমনিতেই মানুষের অনেক বন্ধুর থেকে কিছু বন্ধু থেকে যায়, এটা একটা ফিল্টার প্রসেস আমরা করে ফেলি। বাট আমি বলছি যে, আমি অন্যান্য কোনো কিছু না বলেই বলছি তোমাকে, জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যেতে যেতে বন্ধুরা কি পাশ থেকে সরে গেছে, না তারা পাশে ছিল বা আছে? সবাই চলে গেছে ছেড়ে, সেটাও সব ঠিক বাজে নয়। ধপ মেরে লাভ নেই। তবে সময় এলে বোঝা যায় তো। একটা দেখলাম কাঞ্চন মল্লিক ভালো ছেলে যেই হয়ে গেল, একটা হট করে দল বেরিয়ে চলে গেল, একটা দল অফ বন্ধুজ, কোট অ্যান্ড কোট, যাদের বন্ধু বলা হয়। মানে আমি যখন নন অ্যালকোহলিক এবং নন স্মোকার হয়ে গেলাম, দেখলাম একটা দল বেরিয়ে গেল। বেশ। হ্যাঁ, কারণ তখন পার্টি ফাটি আমি তো সব করি না এখন, সেটা আলাদা। এবং তারপরেও দেখলাম এই বিগত 4-5 বছরে, 4-4.5 বছরে আমার জীবনে যা যা ঘটলো ইত্যাদি, তাতে অর্ধেক বন্ধু ভীষণ জাজমেন্টাল হলেন, কিছু লোক জাজমেন্টাল ছেড়ে মেন্টাল হলেন, কিছু কিছু বন্ধুরা ফোন ধরতেন না, কিছু কিছু বন্ধুরা ফোন ধরে কেটে দিতেন, বা ওই এই কাজে আছি ইত্যাদি। আমি বুঝতে পারতাম তারা খানিকটা অ্যাভয়েড করতে চাইছেন, এবং এটাও বুঝতে পারতাম আমার সঙ্গে থাকলে বা আমি সেইখানে থেকে বেশিক্ষণ কথা বললে তারা একটু অকওয়ার্ড ফিল করছেন। কেন আমি জানি না, আমার গায়ে কুষ্ঠও নেই, আমি কোনো ড্রাগ পাচারকারী নই, আমি উগ্রপন্থী নই, আমি বোমাতঙ্কে কিছু করিনি, অশালীন কিছু করিনি, আমি কোনো কিছুই করিনি অশালীন। আমি যেটা করেছি আইনসঙ্গতভাবে করেছি। তার জন্য তাদের কি যায় আসছে আই ডোন্ট নো, আমি দেখেছি এটা। তার মধ্যেও কিন্তু বিপদে অনেক বন্ধু আছেন, কয়েকজন আছেন, অবশ্যই আছেন, যারা ফোন করেছেন, খবর নিয়েছেন, এটা এবং যখন আমার তো কন্ট্রোভার্সি মল্লিক হয়ে গেছিলাম, আমি কাঞ্চন কন্ট্রোভার্সি মল্লিক, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে কেন করছি। আমি সেই বন্ধুদের মান্যতা দিই যারা আমায় ফোন করে গালাগাল করবে, কেন এটা করলি তুই, কেন এটা করলি, এটা তো করা ঠিক হয়নি, এটা আমি মানবো, ওর নেবো। আমি বুঝতে পারবো তারা আমার বন্ধু, তারা আমাকে ভুলটা ধরাচ্ছেন বা বলছেন। আমি বলছি তোমায় বন্ধু, তুমি একটা আজকে যেই ভুল করলে, আমি তোমাকে ফোনটা করে বললাম না, সোশ্যাল মিডিয়ায় তোমাকে যা নয় তাই গালাগাল করতে শুরু করলাম ওয়ান ফাইন মর্নিং। আমি এটা দেখেছি, জনে জনে দেখেছি। তারপরে আবার তাদের সঙ্গে পরবর্তীকালে যখন আমার দেখা হয়েছে, তারা কিন্তু কথা বলেছে। আমি তখন বলছি, অবাক পৃথিবী, অবাক করলে তুমি। ভাল লেগেছে। আমি একটা পয়েন্টে, আমি একটা সময় প্রায় 74-75 ঘন্টা বাড়ি থেকে বেরোইনি, একটা সময় গেছে আমার, একদম একা। যাদেরকে এক্সপেক্ট করিনি তারা আমার সঙ্গে এসে দাঁড়িয়ে গেছেন। এত কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু আমাকে অ্যাসেম্বলি যেতে হয়েছে, আমার কনস্টিটিউয়েন্সি যেতে হয়েছে, আমি সব করেছি।
তারা কিন্তু ছিলেন সঙ্গে। আবার অনেকে ভয় পেয়ে গেছেন, সুযোগ বুঝে বিরাট আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন আমাকে না বলে। সামনে কি মিহিদানা, মানে সরি মিহি আর কি উমা, তারা যখন লিখতে আমি না অবাক। কেউ বলেছেন আমি নাকি ফোঁস করতে গিয়ে পেঁদে ফেলেছি, ফোঁস করতে গিয়ে পেঁদেছি, তাই না? কথাটা তাই লিখেছেন, তিনি লিখেছেন, আমি জানি না। হেগে পেঁদে ফেলিনি। আমি অনেক শিল্পীকে জানি যারা পয়সা কড়ি নিয়ে কমিটেড প্রফেশনাল শিল্পী, সেই শিল্পের মাধ্যমে গিয়ে সেইখানে ডুবিয়ে মাঝপথে সেইটা থামিয়ে তাকে ব্যাকডোর দিয়ে চলে যেতে হয়েছে। কী হয়েছে আমি জানি না, মেবি, কিন্তু এটা হয়েছে। এই প্রথম বললাম, আমি কিন্তু কাউকে কোনো কথা শব্দ করিনি, আমি প্রত্যুত্তর করিনি। ওই যে বলছিলাম না তন্দুর, অনেকে আবার মিহি করে এসে আবার বলেছে হ্যাঁ তুমি কী বলো, তুমি কেন করো, এটা আবার অন্য রকমের অ্যাপ্রোচ। বুঝতে পেরেছ? আমি না এগুলো দেখেছি, প্রত্যেক দিন দেখেছি, তাই জন্য না সম্বুকের মতো গুটিয়ে নিয়েছি। এখন আমার মেয়ে আছে, বউ আছে, সংসার আছে, আমার খুব ইয়ে আছে, ওই ঠিক আছে, যাই কাজ করি, রইল ঝোলা চললো ভোলা, ব্যাক। মানে আমি এটা দেখেছি অরুণবাবু, আমি স্পষ্ট বুঝতে পারছি সে ফোনে আমার সঙ্গে কথা বলতে চাইছে না, বা ব্যস্ততা হতেই পারে, অ্যাভয়েড করছে। এক লহমায় দেখেছি বন্ধুবান্ধব কী বলেছে কি বলেনি, আমি কিন্তু তাদের পরবর্তীকালেও যখন দেখা হয়েছে, আজকে বলে ফেললাম, কিন্তু আমি তাদের সঙ্গেও যখন আমি কারুর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করি, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করি, যারা আমায় বলেছেন তাও। এটা আমার বিরাট মহত্বটা নয়, কিন্তু আমার আসে না এটা। তোমার জীবনে এই যে কতগুলো লোক বললে তারা খুব ইম্পর্টেন্ট, যেরকম তুমি বললে যাদেরকে গুরু হিসেবে মানো, তারপরে ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথম কাজ নিয়ে তোমার সঙ্গে মানে এই পুরো এপিসোডটার মধ্যে প্রথম কাজটা নিয়ে কথাই হয়নি, জনতা এক্সপ্রেসটা কি করে এলো আর কি বদলে গেল দুম করে? এটা ঘটনা কিন্তু, মানে আমি কিন্তু 96 সাল থেকে কাজ করছি, আর এটা হলো 99-এর কথা বলছি, 2099। তখন মানে ভিড়ে দাঁড়াচ্ছি, এই একটা আড্ডা, ওই যেরকম হয়, বিরাট টাকা পাই, 100 টাকা পার ডে। তারপরে পরে তো আরও বন্ধুবান্ধব আমার সব সুহৃদ এলেন তৎকালীন। তো লামা আমার সঙ্গে একমাত্র, মানে লামা আর আমি ফার্স্ট ডেবিউ করেছি একই সঙ্গে, একই সিরিয়ালের একই শটে। তাই জন্য আমি ডেট ভুলে গেলেও লামাকে ফোন করলে, লামা এই কবে যেন, হ্যাঁ তরে কইতে আসি বলে ও বলে দেয় আমার, আমি ভুলে যাই। তো আমি তখন থিয়েটার করছি আর টপার্সে চাকরি করছি, এরা পুরো সিনেমা। একদিন শিবু এলো, মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিবু তখন চ্যানেল এর হর্তাকর্তা, নন্দিতাদি প্রোগ্রামিং হেড, আমি তো তার চিনিও না তখন। শিবু এলো, শিবু কী করবি, বুঝলি একটু মাসাজ করব, হেড মাসাজ। আর আমি এই কাউন্টারটা আর সামনের চেয়ারটাও বসেছে, বলছে থিয়েটার করিস আর সারাদিন কী করিস? চুলের হিন্দিটা বলল এই কাটার কাজ করিস? বললাম ফালতু কথা বলিস না, আমি ম্যানেজার। দূর, ওই তো চুলের হিন্দি কাটার কাজ আর এখানের ম্যানেজারই ওই একই। কি হয়েছে, কত পাস? ডিরেক্ট বললাম 700 পেতাম, এখন বেড়েছে 900 হয়েছে, মানে মাসে 900 টাকা মাইনে পাই তখন। বলছে 1000 হয়ে যাবে, 2 দিনে কামাবি। বললাম মানে 1000 টাকা 2 দিনে কামাবো? মানে বস তখন 1000 টাকা মানে আমার কাছে অনেক, মানে আমার 900 টাকা মাইনে। কী কেস? একটা গেম, অ্যাঙ্কারিং করতে হবে, খেলা অ্যাঙ্কারিং করবি, আমি অ্যাঙ্কারিং করব, সেটা দেখাবে।
হ্যাঁ, কেন দেখবে আমাকে? আমার সোডার বোতলের মতো চশমা, -8 -3, এই তো চেহারা। আমি তখন টাকিন করে সব শার্ট পরতাম এবং ফর্মাল, আমার জিন্স ছিল না, একটাই জিন্স কেনার মতো, হারা কোম্পানির জিন্স, হারা jeans, হারা হ্যাঁ, জিন্স, হ্যাঁ, মনে হয় স্ট্রেচেবল। ওটাই আমি মানে শ্রাদ্ধে, অন্নপ্রাশনে, স্বাদ ভক্ষণে সব জায়গায় ওটাই পরছি, বিয়ে বাড়িতে সবে ওটাই পরি। যাই হোক, আমি বললাম যে আমায় কেন দেখবে, এরম একটা চেহারা, ওরম জামা কাপড় পরে আমায় কেন দেখবে? দেখবে, করবি কি না বল? পার এপিসোড 500 টাকা, পার এপিসোড 500 টাকা। পার এপিসোড 500 টাকা, তার মানে রোববার করে হবে, উইকলি, মাসে 2000 টাকা। আমার কাছে মানে 2000, মানে এরকম হয়েছে, 2000 টাকা, চাকরিটা ছেড়ে দিতে হবে। শিবু, মানে দেখ শিবু, সব মানলাম, ধর আমায় পছন্দ হলো না, হুম বন্ধ হয়ে গেল, হুম আমি কি করব? আমি অপশান নেই আমার, মানে আমার রাত্রে ঘুম ভেঙে যেত যে আমি কাজ করছি না, আমার বাবা মা হয়তো ভিক্ষা করছেন বা কিছু, এটা আমার একটা, আমি বলে আমি পারবো না শিবু, আমি আমার পক্ষে সম্ভব হবে না। ভেবে দেখ, পরের দিন আবার, কে ভাবলি কোলের ওপর শেক অফ রেখে পড়িস, হ্যাঁ, এইসব পড়ছিস আর এইসব কাজ করছিস, তাহলে কেন করলি থিয়েটার? ছাড়, সব হয়ে যাবে, আমি আছি, তুই চল না। আমি শিবম, করিস না ভাই, আমার আমার মরে যাবো, আমার বাড়িতে কেউ নেই, আমি একা। মাকে বললাম, জয় মা বলে মাকে বললাম। মা বলল, তোর কি মনে হচ্ছে? আমি বললাম, আমি তো জানি না মা, তবে তুই মন থেকে মেনে হলো। মা, অনেকগুলো টাকা, 2000 টাকা, 2000। বললো, টাকা ছাড়, তুই কি হ্যাপি, মানে তুই পারবি, তুই মনে হচ্ছে? পারবো মা। তাহলে কর, চাকরিটা ছাড়তে হবে। মানে আমার দাদুর এক ভাইয়ের, মানে ভাইয়ের প্রপার্টি ছিল ওই টপার্স আর কি, তাকে আমায় বলতে হবে, এবং তিনি উত্তম কুমারের বন্ধু ছিলেন। বুঝেছো গুরু, কোন জঙ্গলে বাঘ বেরিয়েছে? ঠিক আছে, উত্তমবাবু একটা পয়েন্ট অফ টাইম কয়েকটা দিন ওখানে এসে ছিলেনও, আমি দেখিনি, আমার সঙ্গে ফোনে একবারই কথা হয়েছে দাদু ইয়েতে, কিন্তু কণ্ঠস্বর ব্যাস ওইটুকু। আমি খুবই ছোট তখন। আমি গেলাম আমার মালিকের কাছে, না, প্রথমে মালিকের কাছে যাইনি, ডিলেমা। শিবু আবার, কী রে কিছু ভাবলি? চল প্রমোটা মেরে দিই। আবার আমার কাল্পনিক ঠাকুমা মারা গেলেন, আচ্ছা, এরকম অনেক ঠাকুমা আমার মারা গেছেন, মিথ্যে কাল্পনিক ঠাকুমাকে মেরে ফেললাম, ফেরে চলে গেলাম ইটিভির অফিস, ব্রেস ব্রিজ চলে গেলাম। টিটি ড্রেসটা পরলাম, পরে প্রোমো শ্যুট হলো একটা মাঝেরহাট আর একটা ওই তারাতলা মাঝেরহাট করে হয়ে তো গেল প্রোমো। তোমার শুটিং করতে হবে, তো আমাদের আবার কামাই করতে হবে। কি জিনিসটা কি, অনুষ্ঠানটা কি, খায় না মাথায়? বলো কিচ্ছু না, তুই যেরমভাবে বলিস ওরমভাবে বলে যাবি, খাবার জিনিস, খাবার খাবে, প্রাইস পাবে 200 150, ফার্স্ট 200, সেকেন্ড 150। আমি শিব, আমাকে বলতে হবে, ছেড়ে দে। দিদির সঙ্গে গিয়ে আলাপ করিল নন্দিদাদি, হ্যাঁ নন্দিদাদি ঠিক আছে। গল্প এখানে শেষ নয়, আমি গেলাম আমার মালিককে বলতে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তিনি তো আমার ঘরের লোক, চাকরি ছেড়ে দিই মানে বাড়ি ঘর কী করবি? আমি শুটিং করব, আমি অভিনয় করব। বলল, আমার পুরো টপার্সে যা আয়না আছে, চারিদিকেই তো আয়না, নিজেকে দেখিস না? আলাম, মানে নিজেকে দেখিস তো, কী হবি? উত্তম কুমার? তুই আমায় উত্তম কুমার আর শুটিং দেখাবি না? তুই জানিস আমার বন্ধু, তুই আমার ইন্ডাস্ট্রি দেখাবি না? আমি বললাম, আমি তো উত্তম কুমার হতে চাইছি না। তো কী হবি তুই? উত্তম কুমারও হবি না? তো কী হবি? আমি বললাম, আমি অভিনেতা হতে চাই, অভিনয় করতে চাই, আমি উত্তম কুমার হতে চাই না। আমি বলেছি উত্তম কুমার হবো, ভেবে নে, বেরিয়ে গেলে কিন্তু আর ঢুকতে পারবি না। কি মানে আমার কি ভর করলাম, আমি ঢুকবো না।
বেরিয়ে গেলাম এবং বিশ্বাস খেলা পরে আমি গেলাম, আমি বললাম কী করতে হবে বলো, পুরো লোক জমা করতে হবে তোকে, বক বক কর, লোক এনে দিয়েছি। ফার্স্ট এপিসোড শ্যুট হয়েছিল গোল পার্কে মৌচাকের সামনে, সন্দেশ খেতে হবে, কে কত কম সময় মানে একটা কত 15 সেকেন্ডে বা 30 সেকেন্ডে কটা সন্দেশ, এরকম বকতে শুরু করলাম। এবং আমি বিশ্বাস করব না, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম আমি নিজেকে বলেছিলাম, কাঞ্চন মল্লিক লাস্ট বল 6 রান, লাস্ট বল 6 রান, 6 তোমার মারতে হবে, বল মিস, ইউ আর আউট, ইউ আর আউট। এবং সেই থেকে শুরু করি আমি। তখন দিনে একটা এপিসোড উঠতো না, মানে এত জানতোই না লোকেরা। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি দ্যাট ইজ দ্য বাংলায় প্রথম নন ফিকশন রোড গেম শোর নাম জনতা এক্সপ্রেস। আর কি হিট হয়েছিল, বাবা, মানে ভাবতে পারে তুমি। এবার হলো চাকরিটা ছেড়ে দিলাম, আচ্ছা চাকরিটা ছেড়ে দিলে 2টো এপিসোড হয়ে গেল। পরে কি জানতে পারলাম জানো, আমি 3rd এপিসোড থেকে অ্যাঙ্কার, আগের 2টো করেছেন একজন অ্যাঙ্কারিং, মোটা করে একটা ছেলে, তার নাম ছিল সায়ন। তাকে আমি খুঁজি, কেননা তার ছেড়ে, সে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছিলো বলে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আমি সাবস্টিটিউট অ্যাঙ্কার ঢুকেছিলাম 3rd এপিসোড থেকে। এবং আমাকে দিদি বলছেন পরে, কাঞ্চন অল দ্য বেস্ট, আমি হায়দ্রাবাদকে না জানিয়ে নিজে স্টেক নিয়ে তোমাকে অ্যাঙ্কার করেছি। আমার না তখন মনে হচ্ছে অরুণাবু আমার পায়ের তলায় জমি নেই, আর খালি মনে হচ্ছে আমি শিবকে খুন করে ফেলবো। শিবু আমি দৌড়েছি, পরে গেছি, সালা লজ্জা করা, সালা তুই আবার ঝুলিয়ে দিবি, আমি 3rd এপিসোড অ্যাঙ্কার বলছে, এবার যদি ঝুলে যাই, যদি হায়দ্রাবাদ আমায় ক্যান্সেল করে দেয়, আমি কী করবো, আমি চাকরি ছেড়ে দিয়েছি, মানে কেলেঙ্কারি কেস শুরু হলো। এইটা নন্দিতারা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে হাম আজীবন আভারি रहेंगे। শুরু হলো প্রথম 3 থেকে 4টে এপিসোড ভাই, না 5টা, 1 মাস আর কি, 4টে এপিসোড। তারপর কি থেকে কি হইয়া গেল, 10 বছর টেনেছি ভাই। একটা কথা বল, প্রথম বুঝলে কি করে তুমি মানে ওই যে ওই জনতা এক্সপ্রেসের ওই যে পাগলামিটা হলো, সব বিরাট পপুলার হয়েছিল তো ছোটোবেলায়। আমরা যখন দেখি জনতা এক্সপ্রেস, মানে আমার বাড়িতে, শুধু আমার বাড়িতে নয়, আমার পাড়ার সব যে বাড়িতে বাড়িতে টিভি ছিল প্রায়, তো মানে ওই সময়টা একটা কথা বলো, এটা আমার দারুণ একটা উদাহরণ দিয়েছে। আগে মহাভারত হতো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাভারত, একদম। তুমি রাস্তায় দাঁড়ালে পুরো পাড়ায় মহাভারতের একদম একদম 100%। একদিন এলো শিবু আমার কাছে, আমাকে এরম ধরলো, বলে আয় বাইরে আয়, বাইরে 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 চল, বলে ওর ম্যাডাক্সের ওখানে, ওর অফিসের ওখানে নিয়ে গেল। দাঁড়া, আমি জানিও না কেন, বল দাঁড়া না, গল্প করছি, সিগারেট খাচ্ছে, ও সিগারেট খায়, আমিও খাই। শোন, আমি খানিকক্ষণ খেয়াল করলাম অরুণাভ, আমি বাইরে দাঁড়িয়ে আছি, সব পাড়াতে শিলাদার গানটা বাজছে, জনতা এক্সপ্রেস চলছে, চলবে, চলছে জনতা। আমি না, আমি মানে দ্যাট, ওইটা আমার একটা কাছে মোমেন্ট, যে আমি মানে বিশ্বাস করে এখন মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি এইখানটা আসতে পারি তো কুছ ভি হো সকতা হ্যায়। মানে আমি এটা বোঝাতে পারবো না, আমি এটা বোঝাতে পারবো না। একটা এই 4-5টা এপিসোডের পর আমার মনে আছে আমরা একটু জেলার দিকে গেছি, মানে বনগা টনগা, গাড়ি নিয়ে পৌঁছেছি সকালবেলা, দিনের আলোয় 2টো এপিসোড মারতে হবে, 27 মিনিটের বডি ভাই, 27 মিনিটের বডি, দিনের আলোয় 2টো মারতাম, বিরাট ব্যাপার। 2টো, তার মধ্যে ইন্ট্রোডাকশান, ব্রেক ইন, ব্রেকআউট, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ইন্ট্রোডাকশান, ব্রেক ইন, ব্রেকআউট, কনক্লুশন, এন্টায়ার মেকআপ চেঞ্জ, কস্টিউম চেঞ্জ, পুরো ঘটনাটা ঘটতো কাঁধে ক্যামেরা, কোনো ট্রাইপড যেত না ভাই, বুঝতে পেরেছো? পুরো ইউনিটটা সকালবেলা যা ইচ্ছে তুমি ব্রেকফাস্ট করো, লাঞ্চ হবে প্যাকআপের পর, এবং আমি যেখানে খাবো আমার ফুল ইউনিট সেখানে খাবে, যা ইচ্ছে খাবো, মানে বিরিয়ানি, চাপ, চাইনিজ ফাইনিজ, যেটা আমাদের মনে হবে ভাই আমরা খাবো।
আমার পুরো ইউনিট কোনো দিন কেউ না করেনি, কেউ না করেনি। এবং আমি বনগাঁয় পৌঁছে না, অরুণাভ, আমি ভাবছি এত ভিড় কেন, গলিতে এত ভিড় কেন, চিৎকার। আমি বলছি ই কী হচ্ছে ভাই, গাড়ি পেটা, যে মাঠটায় হওয়ার কথা অরুণাভ, অত বড় মাঠের সবুজটা দেখা যাচ্ছে এইটুকু, বাকিটা লোক। আমি ভাবলাম এ নামবো কী করে। ডিরেক্টর ফোন করলো, থানা থেকে ফোর্স এলো, সে ফার্স্ট কথা বললো আপনি বেরিয়ে যান, পুরো মবটা আপনার জন্য দাঁড়িয়ে, এটা সামলাতে পারবেন না। হ্যাঁ, আমি তো বেরোবো না, আমি যদি চলে যাই তাহলে আবার এখানে ভাঙচুর শুরু হয়ে যাবে, এটা আপনি আটকাতে পারবেন না, পারবেন না, গণ্ডগোল হবে, আমার থাকতে দিন। বলে স্যার আপনার সেফটি সিকিউরিটি নিয়ে ঝামেলা হবে। আমি বললাম আপনি খালি দড়ি ফেলতে বলুন, ক্লাবের ছেলেদের বলুন, আপনি কিছু করুন না, ক্লাবকে বলুন দড়ি ফেলুক। অরুণাভ বোঝো তখন বুম বুম, আমার হাতে এক হাতে দুটো মাইক, একটা কর্ডলেস পাড়ার মাইক, ও একটা বুম। আচ্ছা, আমি ভাবছি সাউন্ডটা গেল, কেননা দুটো আওয়াজ ঢুকবে হয়তো। আমি ওইভাবে পুরো এপিসোড শ্যুট করেছি। মানে আমার সব থেকে রিগ্রেট বলছিলেন, আমার একটাই রিগ্রেট, যদি বলো যে রিগ্রেটটার কোনো ইয়ে হয় না, আমার বাবা মা কোনো টিভিতে দেখেননি, আমার বাবা মা শুনেছেন, আমার বাবা শুনেছেন আমি কি করি টিভিতে, এটা আমার বাবা দেখেননি। এটা আমার একটা রিগ্রেট, যে আমার বাবা আমার দেখতেই পাইনি আমি কি করছি। কিন্তু এইটা হওয়ার পর না, মানে আমি 10 বছর আমি 10, তারপরে আবার কমন রুম শুরু হলো 5। মানে আমাকে এরকমও হয়েছে, দুটি বাচ্চা কে এনেছে, যমজ দুটি মেয়ে, বলে নাম বলে দিন আপনি, না আমি কি বলবো, কীরকম মনে হলো, বললাম যমজ, বলে হ্যাঁ মেয়ে দিতিপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, যেন মেয়ের মাথায় এলো বলে দিয়েছি। ভাই বিশ্বাস করো, আবার হয়তো 7-8 বছর বাদে ওখানেই গেছি, তার ক্লাসে একটু বড় বড় মেয়ে দেখি, যেরকম হয় 7-8 এসছে, চিনতে পারছেন? হ্যাঁ না, ও মাও কি আবার এলাম, মনে আছে ওরা খুব ছোটো ছিল, এই দিতিপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। মানে আপনি নাম রেখেছিলেন তো দিতিপ্রিয়া? না হ্যাঁ হ্যাঁ, বলে এই তো দিতিপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। আমি বললাম ওই সত্যি ওই নামটা? বলে হ্যাঁ। আমি এটা তো পাবো না, এটা তো পয়সা দিয়ে আসবে না, এটা বন্দুক থেকেও আসবে না। ধরো এই আমি শুনেছি সত্যি, আমরা যখন শো করতেও যাই, কিন্তু ভাই গুগলে নেই, মানে এমন জায়গায় ঢুকে যায়, সেখানে আমার মতো একটা লোক, না আমার বাবা প্রডিউসার, না ডিরেক্টর, না হিরো, না আমি নিজে হিরো, না আমার দেহ সৌষ্ঠব আছে, না আমাকে একেবারে কন্দর্পকান্তির মতো দেখতে, সেইখানে রাত্রি 1:30টার সময় ধান কাটা জমি, ওই রকম ঠান্ডায় শিশির পড়ছে, ওই মাথায় নিয়ে যে অতগুলো লোক, 10,000, 5,000, 10,000 লোক বসে আছে, এই তো আমার অস্কার, ফিল্মফেয়ার, আইফা, গোষ্ঠীর পিণ্ডি যা আছে সব ওরা। কি আমি সব থেকে কম অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সব থেকে কম অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাঙ্কার পাইনি কোনো সময়, আমার কোনো নেই, রিগ্রেট নেই আমার। আমি দরকার বলে কি আছে বলো তো, একটা ব্যাঁকা মহিলা আর একটা হাত করার লোক বানিয়ে নেবো, অর্ডার দিয়ে তলায় দিকে দেবো, এটা আমার, ব্যাস, আমার অস্কার আমি নিজে নিয়ে নিয়েছি, আমার ফিল্মফেয়ার আমি নিজে নিয়ে নিয়েছি, কী দরকার। মানে সত্যি, মানে আমার জনতা এক্সপ্রেসটা যে কী, এটা মানে জনতা এক্সপ্রেসই তো বানালো কাঞ্চন মল্লিককে, মানে কাঞ্চন মল্লিক জনতা এক্সপ্রেসই বানালো, এবং ওইরকম লেভেলে পপুলারিটি। আর আমি যখন দেখেছি সেই মুহূর্তে তো খুব ভালো লাগতো, বাট পরে এসে যদি ভাবতে হয় তাহলে এটা বলা যায় যে ওই রকম এনার্জেটিক অ্যাঙ্কারিং, ওই রকম একটা গেম শোকে ওই উচ্চতায় নিয়ে যাও, মানে একটা হুলুস্থুলু জায়গায় নিয়ে যেত তুমি, এবং সেই যে একটা এঙ্গেজমেন্ট, এটা কিন্তু চারটিন ব্যাপার না বস। আমাকে কিন্তু ফার্স্ট ব্রিফ দেওয়া হয়েছিল, শিবু যেটা বলেছিল, এটা শিবু বলেছিল যে অ্যাক্ট লাইক আ সঞ্জয়। কি সঞ্জয়? বললো মহাভারতের কমেন্ট্রেটার সঞ্জয়, তুমি যা দেখিবে তাহা বলিবে। মানে আমার কি, এইবার শুরু হচ্ছে খেলা, আইসক্রিম নিয়ে খেলা, এবার গন্ডগোলের হয়ে যায়। এবার সেগুলো তো আমি যা দেখছি তাই বলছি, বুঝতেই পারছো আইসক্রিম খেতে গেলে কী বলতে হবে।
ওই এনার্জি লেভেলটা ওয়াজ ইমেন্স। কি হয়, আমি এমনি কথা বলি একভাবে, আর যখন অ্যাঙ্কারিং করি তখন একটা অদ্ভুত গলায়, ঠিক মনে হয় ইটি বা মঙ্গল গ্রহ থেকে, হতে পারে না ভাই, হতে পারে না। হতে পারে না। নিজের আইডেন্টিটি তুমি যদি লুকিয়েছো, তা তো তুমি তোমার সঙ্গে অভিনয় করছো, আর যে নিজের সঙ্গে অভিনয় করতো পুরোটাই ফেক। হ্যাঁ হ্যাঁ, আমিও তো এই যে আচ্ছা কাঞ্চনবাবু নমস্কার, নমস্কার। স্বাগতম আপনাকে হ্যাঁ। সোল কানেকশন পডকাস্ট। হ্যাঁ। এটা যদি করতাম, এটা করলে তার কি হতো? শেষ মানে তোমার স্বকীয়তা হারাচ্ছ তো। সব দিক থেকে এটা আমি অনেকবারই করেছি এরকম, কিন্তু এটা মানে অনেকবারই এটা বলেছি আমাদের দুইয়ের অনেককেই, কিন্তু আমার মনে হয় এটা তো ঠিকই যে মানুষ অথেন্টিক লোক বা অরিজিনাল মানুষ খোঁজে। একদম, মানে আমার কাছে কি জানো তো, মানুষ না একটু প্যাম্পার্ড হতে চায়, ঠিক যেমন একজন অ্যাক্টাররা প্যাম্পার্ড হতে চায় ডিরেক্টরের কাছে। আমার যদি বাহ ক্যা বাত, হবে হবে, দারুণ হয়েছে, এইটা বলে মনে হয় স্যার 200 দিয়ে দেবো, একদম 100 চাইয়ে কি 200 দেবো, ঠিক সেরকম মানুষও না প্যাম্পার্ড হতে চায়। এবং বাঙালি খুব স্যার শুনতে ভালোবাসেন, এটা কিন্তু বলে রাখা ভালো, একদম অন্যভাবে নেবেন, ভালোবাসে। এবং আমি যেমন বলেছি, ভাই হাফ প্যান্টটা পরিস না সোনা, হাফ প্যান্ট দেখাতে পারবো না, স্যান্ডো গেঞ্জিটা পরিস না, তুই লুঙ্গি পর, তুই পায়জামা পর, হ্যাঁ তুই ট্র্যাক প্যান্ট পর, আমি এই অবধি দেখিয়ে দেবো, এর নিচে ক্যামেরা নামবে না সোনা, কিন্তু আর একটু কাঁধে হাত রেখে কথা বলো। আমি অনেক জটিল জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, শুধু ব্যবহার, এত মিথ্যে কথা লেখা থাকবে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। শুধু একটু মিষ্টি ব্যবহার করলে না অনেক কাজ হয়ে যায়, হয়তো হয়তো। আমি তো তাই করেছি তো, তাই তুমি ভাবো আমি কোথায় কোথায় শ্যুট করেছি, যেমন থাকবে তোমার কোনো আন্দাজ নেই, আন্দাজ নেই কোন কোন জায়গায় ঢুকেছি। আমি ঢুকে গেছি, এমন ঠাকুর বেরোতে হবে, বেরোতে হবে, তারাই বার করে দিয়েছে, আমায় কাঁধে করে বার করে দিয়েছে পুরো। মানে আমার তো দুটো গাড়ি যেত ভাই তখন, একটা সুমো যেত আর একটা অ্যাম্বাসেডার যেত। পরবর্তীকালে অ্যাম্বাসেডার একটু মানে ওই সময় একটু এসি হলো, ব্যাস, তাই তো করেছি। এখন দেখি সব জায়গায় একটা মেকআপ ভ্যান যায়, তো আমাদের সঙ্গে তো মেকআপ ভ্যান চাইলে আমাকে বলতো চলে যা, তুই ভ্যানে উঠে চলে যা, হয় না, সাইকেল রিক্সার ভ্যান দিয়ে দিত হয়তো, মেকআপ ভ্যান পাইনি। ওই গরম রোদ ভাই, ব্ল্যাক আউট হয়ে গেছি শেষের দিকে। হ্যাঁ, 2টো এপিসোড, মে জুন মাস, এই গরম। ফার্স্ট এপিসোড দেবদাস, না ফার্স্ট এপিসোড জব চার্নো, বুঝতে পারছো, ওই উইগ এই টেলকোট ফেলকোট পরে জব চার্নো, ওই গরম রোদে বাইরে। সেকেন্ড এপিসোড দেবদাস, মাথায় ঝুপো চুল, গালে দাড়ি ফাড়ি নিয়ে। লাস্ট যখন শেষ চিঠিটা পড়তাম, আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়, যাওয়ার আগে ঠিকানাটা বলে দিয়ে যাই। আর ঠিকানাটা জানো তো, মানে আমি মৃত্যুর সময় যদি বিড়বিড় করি ডিলেরির মধ্যে, এখনও বলতে পারি, জনতা এক্সপ্রেস, কেয়ার অফ ইটিভি বাংলা, P46 সাইড রোড এক্সটেনশন, ব্রেসব্রিজ, তারাতলা, কলকাতা 7,88,000। এটা আমি বলে যেতে পারি, মানে যে কোনো সময় আমি যদি ঘুমন্ত কেউ বলে, আমি ঠিকানা বল, আমি বলে দেবো। ওইটা বলছি বলতে বলতে এরকম হয়ে গেছি, লোকেরা বলছে ক্যা অ্যাক্টিং হ্যাঁ ভাই, ক্যা বাত দেবদাস, ক্যা বাত। আমি তো অজ্ঞান, অনেক বাদে যখন চোখ খুলেছি দেখি ভিড়, কি হয়েছে করে না, কিছু করার নেই, অ্যাক্টিংয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে ধরো আবার এমন উত্তর পেয়েছি, আমার তো একটা করে টপিক থাকতো, তাদের ইয়ে হতো। পোখরানে বোমা ফেটেছিল, মনে আছে? হ্যাঁ, পোখরানে বোমা ফেটেছে, এইসব হয়েছে। তারপরে বাজি বাজার শুরু হলো, তাতে আমার টপিক ছিল যে 75 ডেসিবেলে বাজি এবার বন্ধ, 75 ডেসিবেলের ওপর বাজি বন্ধ। তার মানে কালী পুজো কি ফিকে ম্যাড়মেড়ে, কী মনে হয় আপনাদের? এই জিজ্ঞেস করছি বাজি বাজারে ভেতরে ঢুকে একটা সেই ডেকোরেটার থাকে না, ওই ডেকোরেটারের লোক স্টল ফাঁদে এরা লুঙ্গি পরে একটা গেঞ্জি পরে খালি হাত তুলছে আর পরে সব। আমি কাউকে ছোট করছি না, ক্ষমা করবেন, আমি কাউকে ছোট করছি না। অনেক সময় কি হয়, মানে আমাদের যা হয় টিআরপি পেলে দর্শনদারি আছে, পরে এবার শেষমেশ কী হয়েছে, এতক্ষণ ধরে লাস্ট আপনি বলুন কী বলবেন। বাজি বাজার বন্ধ, মানে এই 75 ডেসিবেলের ওপর পাঠালে এবার বন্ধ, এবার কী হবে? বলো 75 ডেসিবেলের ওপর চকলেট বোম বন্ধ করে কী হবে? পোখরানে বোমা ফাটছে, সেটা বন্ধ করতে পারছেন না। কাশ্মীরে গুলি চলছে, এটা বন্ধ করতে পারছেন না। দুটো চকলেট বোম বন্ধ করে কেন লোকেদের পেটে লাথি মারছেন? আমি না
আমি দেখলাম শুকনো পিচে একটা এত বড় বাউন্সার উঠেছে, আমার ডাক করার সময় নেই, মানে ই থোবড়াই দিয়েছে আমাকে, বুঝলে। আমি বললাম কি বললো আরেকবার, আবার বললো। আমি বললাম যা যা প্রাইস আছে একে দে, একে দে, একে দে, যে কি বলে ফেলেছে ভাবতে পারছো, মানে বলছে চকলেট বোম বন্ধ করে কি কি হবে? পোকরানে পোকরানে বোমা বন্ধ করুন। ডেকোরেটরের একজন লোক সেই কথাটা বলে, ভাই আমি কি কি উত্তর পেয়েছি, মানে মানে আনএক্সপেক্টেড উত্তর, মানে আনএক্সপেক্টেড লোকের কাছে তুমি এরকম একটা উত্তর দুম দাম, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। এরকম বড় বড় সাইজের পান্তুয়া ভাই, বুঝলে, মানে একদম হাওড়ায় হচ্ছে খাওয়ার কম্পিটিশান, দুটো পান্তুয়া কে কত কম সময় খেতে পারে। আমাদের তো ওয়াচ নিয়ে সব সব দাঁড়িয়ে আছে সব, 11 জন পার্টিসিপেন্ট, 10টা ছেলে, হাওড়া সবা কাকা বলে, একজন মহিলা শাড়িটার মাচুল, বৌদি বুঝতে পেরেছেন তো, মানে আমি তো বুঝতে পেরেছি হয়ে গেল, ছেলেগুলো তো হুস হুস করে টানছে, বুঝতে পেরেছো, এরম খেতে হবে, বুঝতে পেরেছেন। আমি স্টার্ট বললে খেয়ে চিবিয়ে গিলে হাঁ করে দেখাবেন, আমি ফাঁকা মুখ দেখব, রেডি। 10 জনকে আগে নিয়েছি, উনি 11th। বৌদি রেডি, 1 2 3 স্টার্ট। আমি টাইম আপ ভুলে গেছি, আমি না, হ্যাঁ গিলে ফেলেছেন কত 4 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে যায়, 60টা লোক, আমি কি আর আমার খালি ভয় লাগতো ঠাকুর গলায় ফলায় যেন না আটকায়, মানে আমি যা যা খাই, সে তো বটেই চিন্তার বিষয় তো। এবার কি, আর রসগোল্লা জীবনে খাওয়াইনি, হ্যাঁ রসগোল্লা রস আটকে যায়, ডেঞ্জারাস আটকায়, পান্তুয়া রস ভাই, এরম হয়েছে। সেদ্ধ ডিম, বুঝলে, ডিম, আর কি ডিমটা মানে কপালে মারতে হবে, মেরে পাঠাতে হবে, খোলা ছাড়াতে হবে, আরে মুখে দিতে হবে, ভাই গোটা ডিমটা গিলে এই কী করছেন আমি সেই সাপের ব্যাঙ্গেলের মধ্যে দেখলাম, এটা উঁচু হলো আবার নেমে গেল, আজ আমি জেল হাজতে চলে যাবো, কিলে নিল ফিট। আমি বলেছি পরের দিন খোঁজ নিস যে লোকটা কি আর ডিম পারবেই হয়তো, মানে বলা যায় না, মানে পুরোটা একসাথেই বেরোলো এরকম। আরে কাল মেঘের রস ভাই, চামচে কাল মেঘের রস খারাপ খেতে, এমনও হয়েছে ভাই, খেয়ে দেখান আর হ্যাঁ দিন খেয়ে দেখাচ্ছি। টাং টুইস্টার আমাকে বলেছে আগে আপনি বলুন আর হ্যাঁ বলছি, বলে আমাকে রেডি হতেই হতো। এবার আমাকে বলেছে কাল মেঘের রস, খেলাটা কি দাদা? বললাম খেলাটা কি কত তাড়াতাড়ি খেতে পারে সেটা না, খেতে হবে, গিলে মিষ্টি হেসে বলতে হবে দারুণ লাগলো, যার এক্সপ্রেশন বেস্ট হবে সে প্রাইজ পাবে। ভাই সে যদি মুখগুলো মুখ ক্লোজে চলে যাও, এগুলো না খুব, তারপরে হয়তো হাজার গেম শো হয়েছে, প্রাইজ, আমি একসময় প্রাইজ হাতে ধরতাম, মানে ঘি চানাচুর বিস্কুট এই শাড়ি ধুতি এই সেই গাদা প্রাইজ দিয়েছি, কিন্তু মানুষের খুব কাছে যাওয়া গেছে, কত 200 টাকার প্রাইজ, 100 টাকার প্রাইজ, 50 টাকার প্রাইজ ক্যাশ, তাই খেলেছে, বাট আই এনজয়েড। আর তুমি যতক্ষণ জিনিসটা নিজে না এনজয় করবে ততক্ষণ কেউ করবে না এনজয়, এটা তো আমি 100% বিশ্বাস করি। আমি যদি এনজয় না করি আমি তোমায় কি করে এনজয় করাবো, অসম্ভব, এটা আমার মনে হয় আর কি। জনতা এক্সপ্রেসের গল্প কিন্তু অসাধারণ গল্প, আর জনতা এক্সপ্রেস ওই তুমি যেটা বলছিলে নিজে এনজয় না করলে না আমি লোককে তো এনজয় করাতে পারবে না, এটা সব সময় স্বাভাবিক, মানে সব সময় সত্যি। আমার মনে হয় যে কোনো অভিনেতার ক্ষেত্রেও যদি সে ওই চরিত্রটা করার সময় সে যদি আনন্দ না পায়, আনন্দ পাওয়াটা ইম্পর্টেন্ট, সে যদি আনন্দ না পায় সে কি অন্য লোককে কানেক্ট করতে পারে কোনো দিন? আমার মনে হয় না পারে না। কেননা আমি যাই করি, অনেকে বলে কি ট্র্যাশ সমস্ত ছবি করেছো, এই কমার্শিয়াল ছবি, কিন্তু আমি যখন যেটা করেছি আমি ওটাকে বিশ্বাস করেছি, অবশ্যই তাই, আমি ওটাকে তখন এনজয় করেছি, আমাকে খুঁজে নিতে হয়েছে, ওটা করতেই হবে, না হলে আমি তোমায় এনজয় করাতে পারবো না। আর আমি তোমায় বলছি কিছু, যেমন ওই যে ইয়ের চরিত্রটা, ওই সিনেমাটা কি হাঙ্গামার রিমেকটা যেটা হয়েছিল,
লিহালওয়ালে তোমার ক্যারেক্টারটা লোকে মনে রেখেছে, টিটি মনে রেখেছে, বাই বাই ব্যাংকক। বাই বাই ব্যাংকক, একদমই। এবার এইগুলো তো দেখো, যতক্ষণ না তুমি বিশ্বাস করেছো ততক্ষণ থোড়েই মনে রাখবে কেউ। অভিনেতা হিসেবে তোমার এই যে একটা অভিনেতার, সবসময় আমরা বলি একটা অভিনেতার সত্য, অভিনেতার ট্রুথ, অভিনেতা আসলে একটা কিছু একটা খুঁজে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং সে কোথাও একটা খুঁজে পায়। তোমার জন্য অভিনেতার সত্যটা কি? আমি বুঝতে পারলাম না, আবার সেই শিলাদার উত্তরটা তোমার এখানে যেটা বলেছিল আমার সেটাই মনে পড়ে যাচ্ছে। ওই যে বলছিল আমি গান শিখতে গেছিলাম, ওই গানের তারপর কি হলো ভাই, আমি তো 3-4 দিন বসেছিলাম, ওরকম কি বললে আরেকবার বলো প্রশ্নটা, আমি আরেকবার মানে আমি বলছি এই যে অ্যাক্টার্স ট্রুথ বলে না, যে অ্যাক্টার সত্যি ওই মোমেন্টে থাকে, ওই মোমেন্টটা অ্যাক্টারের, ওই জন্যই ওটা হলো অ্যাক্টারের সত্য, সেই মোমেন্ট অবধি পৌঁছানোর জন্য অনেক কিছু করে লোকে। তো অনেকের ক্ষেত্রে আমি অনেক আর্টিস্টকে এখানে আমার অ্যাক্টারদের জিজ্ঞেস করছি, বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর পেয়েছি যে তারা ওই প্রসেসটায় গুরুত্ব না দিয়ে, প্রসেসটার কথা না ভেবে তারা ওই মোমেন্টটাতে বেশি থাকতে চায়। তোমার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? মানে যখন অভিনয় করছি, যে যখন অভিনয় করছো, কারণ তার আগে তো একটা তোমার ওই তুমি তো বললে শিক্ষাগুলো তো আছে, সে একটা চরিত্র এলো তার জন্য। দেখো ভাই, আমি একটা কথা বাংলায় বলি, শোনো, এই নিশ্চয়ই বিভিন্ন পদ্ধতি আছে অভিনয়, একদমই বিভিন্ন আছে। পদ্ধতি আছে। আমি মেথডে বিশ্বাসী নই। হ্যাঁ, মানে আমাকে মেথড, আমি একটা ক্ষুধার্ত হয়ে যাবে একটা, তার নিশ্চয়ই তার অবশ্যই তার লজিক আছে। তারা নিশ্চয়ই অনেকেই করেছেন। আমি পারবো না, কারণ আমি তাহলে যখন আমার খুন করার সিন থাকবে, খুন করতে হবে আমায়, বা ধরো বললো যে এই একটা রেপের সিন, এটা করতে পারবো না, বা ধরো মনে হচ্ছে বিষ খাইয়ে দিচ্ছি কাউকে, বা গলা টিপে ধরলাম, সেটা তো করতে পারবো না, মেথড হবে না সেখানে মেথডটা আটকে যেতে হবে। আমার কথা ভাই অত ভেবে চিনতে আমি বুঝি না, আমি ওটাই বলছি। আমি বাংলায় যেটা বুঝি, আমি একটা গল্প পড়লে বা আমাকে যখন স্ক্রিপ্টটা শোনানো হয়, আমি ওই জন্য গুড স্ক্রিপ্ট টেলার দরকার, স্ক্রিপ্টটা যে ভালো রিড করতে পারে। সেখানে কিন্তু আমার মতো একটা মিডিওকার অভিনেতার ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। একজন ভালো স্ক্রিপ্ট পড়িয়ে যদি হয়, ওই শোনাটাই তখন আসল খেলাটা হয়। ঠিক, ফার্স্ট শোনাটা, প্রথম বাচ্চাকে হাতে নিলে যেটা হয়, ওই প্রথম স্ক্রিপ্টটা পড়াটা, ওই শোনাটা, ওই ফিলটা হয়। আমার পুরো গল্পটার সঙ্গে প্রথম পরিচিতি হচ্ছে, শুনছি, গল্পটা জানছি, গল্পটার সঙ্গে সঙ্গে আমার চরিত্রটার সঙ্গে আমার পরিচয় হলো, পরিচয় হতে হতেই আমার মনে মনে স্কেচ করা শুরু হয়ে গেল, আচ্ছা লোকটা এরকম, আচ্ছা লোকটা ওরকম, আচ্ছা তার মানে লোকটা এরকম হতে পারে, লোকটা এই করতে পারে, লোকটা এরকম বাড়ি হতে পারে, লোকটার হয়তো মানসিক এইরকম টানাপোড়েন হতে পারে, লোকটা ও বাবা ও লোকটা তো এরকমও, আবার পরের দিন আরে বাপরে লোকটা তো এরম, ওই লোকটার আস্তে আস্তে একটা রক্ত মাংস দিয়ে তৈরি হতে যাচ্ছে। থাকে তখন। আর তার সঙ্গে আমার মনে হয় প্যারালালি একজন অ্যাক্টরের জন্য এটাও চলতে থাকে যে আচ্ছা গল্পটা কি হচ্ছে, এই প্যারালাল দুটো জিনিস চলছে, একটা নিজের চরিত্রটার সঙ্গে গল্পটার সঙ্গে আমি কিভাবে যাচ্ছি, একদম সেইটা হলেই না হয়ে যায়। তার জন্য ও করে বসে থাকা, বিরাট ভাবনা চিন্তা, বইপত্তর হয় না ভাই। বই টেক্সট, এটা প্র্যাকটিক্যাল ফিল্ড। তুমি যা ডিরেক্টোরিয়াল চব্য পড়ে এসেছো বাবা, বিরাট তুমি পড়াশোনা করেছো অরুণাবু, তোমাকে আমি সবসময় শ্রদ্ধায় বলছি, এইবার সেটা তোমায় একটা 4 দিনের মাল এইটুকু বাজেট নামাতে হবে। তুমি দেখি কি বানাও, হয় না ওটা। মাঠে নামলে ওই যে যখন বলে না ওই আরে সচিন এটা কোনো মানে হয়, এই বলটা কেউ এগিয়ে খেলে, আরে না শোয়েব আখতারের বল 7.5 ফিট উঁচু থেকে 145 আসছে, পড়ার পর হাওয়া দেখবি বে, ওইখানে খেল, তারপর তো বুঝবো। তখন না টেক্সটের সঙ্গে মেলে না, ব্যাট আর প্যাড এই সব তখন মিলবে না। না একদমই তাই। আমার কি মনে হয় বলতো, ব্যাপারটা কি সবই আমরা অ্যাবজর্ভ করি। তুমিও এই যে যতদিন ধরে থিয়েটার করেছো, এই যে বলো সব অ্যাবজর্ভ করেছো। হ্যাঁ, এই যে ধরো ইম্প্রোভাইজেশন বলে, ইম্প্রোভাইজ কি প্রতিনিয়ত তুমি এমনি জীবনে ইম্প্রোভাইজ করো সব না, সময় করতেই থাকি আমরা। আরে তুমি আমায় কি প্রশ্ন করো, তো কি স্ক্রিপ্টেড নয় না তো, তুমি আমায় জিজ্ঞেস করলে তো আমার তো প্রাথমিক শুনেই তো যেটা করবো সেটা তো ইম্প্রোভাইজ করছি। একদমই তাই, আমি তো ইম্প্রোভাইজ করছি, তুমি প্রতিনিয়ত ইম্প্রোভাইজ করছো ভাই। আমরা নিজেরা জানি যে এর পরের সেন্টেন্সটা এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে জানি না, অথচ আমাদের একটা ভেতরে একটা ডায়ালগ তৈরি হতে থাকে এবং সেটা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। এবার আমার মনে হয় যে কোনো প্রসেস মানুষ জীবনে, আমার মনে হয় উপলব্ধি
একটা জিনিস শেখা, ধরো গ্রামার আমরা ছোটোবেলায় শিখেছি, কিন্তু আজকে একটা সেন্টেন্স লেখার সময় সেই গ্রামারটা তো মনে করতে হয় না, বাংলা ব্যাকরণটা তো মনে করতে হয় না, ওটা আমরা লিখে ফেলি, কারণ ওটা আমাদের ভেতরে না একটা এরকম সেটেল হয়ে গেছে নিচে, ওইটাকে আর শিখতে হবে না। ওটা এই আমার মনে হয় কিছু কিছু শেখা ওই রকমই হওয়া উচিত। আমার মনে হয় তাই। আমার একটা পয়েন্টে গিয়ে ভুলে যাওয়া উচিত যে আমি কিছু শিখেছি। কারণ আমি বলছি তোমায়, ধরো সচিন তেন্ডুলকরের কথা বললে, একটা বল আসছে, সেই বলটা আসছে তুমি যেরকম বললে 145 কিলোমিটার বেগে 7.5 ফুট হাইট থেকে, ওই সময় দাঁড়িয়ে সচিন আমার পাটা না এই ডান দিক ততক্ষণে মানে এই যে আমার পাটা আমার অবধি নেই, আতে চলে এসছে বল। তো ওইটা তো ওর রিফ্লেক্স, একদম তাই, ওটাই রিফ্লেক্স কাজ করে। ওটাতে তখন ওটা অলরেডি ওই টেকনিক প্র্যাকটিস সব হয়ে গেছে, রেওয়াজ, মানে যেরকম গানের রেওয়াজ করে লোকজন। ঠিক আছে, বুঝেছি, সেটা তোমার প্রসেস। এবং আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রসেস মানুষ, মানে অনেক অভিনেতার ইন্টারভিউ আমি শুনেছি, অনেক অভিনেতা বলেছে আমি আমার প্রসেস সম্পর্কে জানি না, জানতে চাই না। আমি জানতে চাই না, আই ওয়ান্ট টু গো উইথ দ্য ফ্লো। আমার স্ক্রিপ্টের, আমার গল্পের সঙ্গে ফ্লো, আমার চরিত্রের ফ্লোয়ে আমি তাকে ছেড়ে দিই, সে অটোমেটিক চলে যাবে। আরে বাবা, যিনি চিত্রনাট্যকার তিনি তো লিখেছেন, ভেবে লিখেছেন ভাইটি, এটা তো কালেকটিভ আর্ট। তুমি একরকম ফ্রেম ভেবেছো, আমি একরকম চরিত্র ভেবেছি, এইবার তিনটে খাপে খাপ হলেই পঞ্চুর বাপ হয়ে যাবে। একদম তাই, আর নইলে পঞ্চুর বাবা আর হবে না। মানে আমি তাই ঠিক বলছি। ঠিক একেবারেই তাই। এবং তখন মনে হয় আব লাগ গিয়া। এবং তুমি বুঝবে, একজন কৃষ্টিশীল মানুষই বোঝে, একজন শিল্পী বোঝে, আজ হলো আর একদম। আজ হলো না, হ্যাঁ, হলো না। আস্ক ইয়োর সেলফ, এটা আমরা একদম আড়াল করে রাখি 100%। যে আজ হলো না। সবাই কিন্তু আরে দাদা ক্যা বাত। আর তুমি যখনই একটা জায়গায় যাবে, তোমার ক্যা বাতের সংখ্যা খুব বেড়ে যাবে চারপাশে, হ্যাঁ। তুমি তখন নিজেকে জাজ করতে পারবে না, কারণ সবাই তোমার পেছনে এত ধুনো মারছে, দাদা দারুণ। কিন্তু তুমি একমাত্র জানো হলো না। আজ ঠিক গুডল্যান্ড স্পটে বলটা পড়েনি, আর যেদিন ইঞ্চি এদিক ওদিক হয়েছে, Correct. পড়েনি। আর এরকমও দিন হবে যেদিন লোকে বলবে কিন্তু তুমি কিন্তু জানো হয়েছে। আমি জানি, ওই যে তুমি দেখবে ভালো শট হলে না, উইলোর একটা আওয়াজ শব্দ হয়, টাক। টাক, এই টাকটা শুনলেই তোমার মনে হবে চার আছে এটা। একদম। ওইরকম আমাদের হয়, ওইটা টাকটা হয়ে যায়। আমি যেদিন মনে করি টাকটা হলো সেদিনকে। আর অভিনেতাদের না একটা চোরা গর্ব থাকে, সব অভিনেতার চোরা গর্ব থাকে, তোমারও আছে, মানে অভিনেতা বলছি না, আমি শিল্পীদের, তুমিও শিল্পী, একজন ডিরেক্টর ইজ দ্য শিল্পী, অলওয়েজ শিল্পী, চোরা গর্ব থাকে। আজ লাগ গ্যাস, একদম। আজ মেরেছি, এটা আমরা চেপে নিই। আর আমার ক্ষেত্রে খুব সুবিধা। আর কাঞ্চন মল্লিক যেন কোনো পড়াশোনা জানে না, হ্যাঁ জানো তো, কাঞ্চন মল্লিক কবিতা জানে না, কাঞ্চন মল্লিক পড়াশোনা কী কাজে, পাতি, এইটা আমার খুব সুবিধা হয়, কারণ আমি আমার ড্রেপটা ফেলে দিই, যে বাস ইতনা তাক আর নেই বলে, এবার টেনে দিই আমি ড্রেপটা, এটা সুবিধা হয়। কিন্তু আমার ওইটা মনে হয় যে আজ হলো, আজ হলো, ফিরলাম যখন আজকে হলো। মানে আমি বলছি, আমায় যদি তুমি লড়াইয়ের পেনাল্টি সেফটা বলো, আমি পেনাল্টি সেফটা ভাবলাম, আমি জানি সবাই খুব ভালো বলবে, কিন্তু আমার মনে হয়েছিল হাফ ইঞ্চি এদিক ওদিক আছে, আর একটু বডি পাটা একটু উঠতে চাইছিল, আর একটু। কিন্তু তুমি যদি আমায় বলো মাংস খাওয়ার একটা সিন ছিল, আমার মনে হচ্ছে আজ হলো। একদম। ওই দিন আমি আজ হলো, আজ বলটা আমার জায়গায় পড়ে। তুমি আমায়, আর আমরা তো অভিনেতারা দেখে হয়তো মানে 45 সেকেন্ডের শট বা 1 মিনিটের শট আমি মাংস খাচ্ছি, তার জন্য তো আমায় হাফ কেজি মাংস খেয়ে ফেলতে হয়েছে, কিন্তু শটের পর শট, কিন্তু কোথাও ওই জারণটা হলো। তুমি বুঝতে পারলে যে আজকে না ওই জিনিসটা, ওই মোমেন্টটা ক্রিয়েট হলো, এটা বোঝা যায়। এবং ধরো আমিও যখন অনেকগুলো ছবিতে অনেক জায়গায় মানে কয়েকটা জায়গা আছে যেখানে আমি একজন অভিনেতাকে দেখে বল, ওফ, এইটা কিন্তু এই পুরো ছবির মধ্যে এই যে পার্টটা, এটা কিন্তু লোকে মনে রাখবে। আর আমি দেখেছি জেনারেলি এটা সবার একসাথে মনে হয়। হ্যাঁ, হয়। ওটা এক পয়েন্টে হিট করে, কিন্তু সবার একসাথে মনে হয়, তখনই হয়। তুমি দেখবে একটা থিয়েটারে ধরো 20 জন অভিনয় করছে, একজনের অভিনয় কিন্তু তোমার চোখে পড়ে। কেন? সে কি করে? সে তো জিমন্যাস্টিক করছে না, সে তো আলাদা কিছু করছে না, সে চরিত্রই থেকেই ধরো করছে। সে কি করছে যাতে 19 জনকে চোখে পড়ছে না, ওকে কেন চোখে পড়ছে? তার কারণ তোমাকে ওই যে তুমি যেটা করো,
সোল কানেক্ট করছে। আমার চেনা মানুষের সঙ্গে আমি ওকে বেশি রিলেট করতে পারছি। হি ইজ মাই নেক্সট ডোর ওয়ান, আমি একে দেখেছি তখন চিনি একে আমি। আর আমার বাইরে এটা হয় জানো তো, আমার থিয়েটারের ক্ষেত্রে সব থেকে দেরিতে মুখস্থ হয়, আর ছবির ক্ষেত্রে আমি এরম দেখলে মুখস্থ হয়ে বল বল কানে রে হয়ে যাবে। থিয়েটারের ক্ষেত্রে আমার সবচেয়ে দেরিতে মুখস্থ হয়, আর আমি যতক্ষণ না চরিত্রটা একটু দেখতে পাই আমার অসুবিধা হয়, আমি ঢুকতে পারি না। হ্যাঁ, এখন তুই বলো তুই ম্যাকডাফকে দেখেছিস নাকি, সেটা তো আমি পড়তে পড়তে করতে করতে তখন আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি, এবার চোখের সামনে কাউকে, চোখের সামনে এই লোকটাকে আমি দেখতে পাচ্ছি, এই তো লোকটা, এই আমার ইমাজিনারিতে এলো এই লোকটা। তার জন্য আলাদা করে ওম করে না ভীমুল থেকে শ্বাস তোলে দরকার নেই। ওই শম্ভুবাবুর কথাটার মতো, সৌমিত্রের কথাটার মতো, যাকে ভালোবাসো, যাকে প্রেম করো, তার কথা কি তুমি সারাদিনে আলাদা করে সময় করে ভাবো? নিশ্চয়ই নয়। অফিসে যেতেও ভাবো, কাজ করতে করতেও ভাবো, তাহলে ওইটাই আলাদা করে ওম বলে ভাবার কিছু নেই। মানে আমি যেটুকু ভাবার আমি ভেবে নেবো, ওর মধ্যেই ভাবতে হবে আমাকে, এটা আমার মনে হয় অলওয়েজ। মানে আমার ওই প্রশিক্ষণ মেথড আমার ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই এক একজনের একটা থাকে, নিজস্ব একটা। আমার মনে হয় যত পৃথিবীতে অভিনেতা আছে ততগুলো প্রসেস আছে, সত্যিই তাই আছে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের তো আলাদা, নজরিয়া আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, কারণ তাদের এক্সপিরিয়েন্সগুলো আলাদা একদম। আর আমি এখন মনে হয় এই বয়সে এসে, যে আমি প্রথম দিকে যে অভিনয়গুলো করেছিলাম ওগুলো প্রচণ্ড আপার লেভেল থেকে করেছি, ওপর করেছি, ইনস্টিংটিভ করেছি, আমি তলায় ডুব মারিনি। যত এক্সপিরিয়েন্স বাড়ে যত মানুষের জীবনের এক্সপিরিয়েন্স বাড়বে, সেটা ভালো মন্দ জটিল সরল সব একজন অভিনেতার ক্ষেত্রে আরো শুরু হবে জানুন। একদম। আর যত তুমি শুধু অভিনেতা না, যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে, লোক দেখো, যে কোনো মানুষের ক্ষেত্রে আমার মনে হয় চরিত্র আপনি কি করবেন, আমি তো লোক দেখবো। রাস্তায় হাঁটুন না, 2000 চরিত্র আছে, কোটি চরিত্র, কোনটা কাকে মেরে দেবো কেউ আমায় জানবে? কত মেরেছি এরকম, লোকটাকে থ্যাংক ইউ বলা হয়নি টাইপের আর কি, মেরে দিচ্ছি, আমার চোখে লেগেছে এরকম। এই তো আরে সাবাস, এইটাই তো, হ্যাঁ এটাকে তো এইখানে করে দেওয়া যায়, মনে পড়লো আচ্ছা ওটাকে হ্যাঁ দেখেছিলাম, হ্যাঁ দিয়ে দে এটায়। সেটা তো করেই, মানে অভিনেতারা তো এটা করেই। এই চুরিটা তো অভিনেতাদের একটা সহজাত প্রবৃত্তি। ভালো অভিনেতা তো ভালো চোর। হ্যাঁ, একদম ভালো চোর। অভিনেতারা হলেন ভালো অভিনেতা ইজ ভালো চোর, আর কেউ স্বীকার করবে না। কিরম চুরি করি? এক্সপ্রেশন চুরি করি, তোমার ম্যানারিজম চুরি করি, তোমার কথা বলার স্টাইল চুরি করি, তোমার বিহেভিয়ার চুরি করি। অভিনেতা দাঁত মাজতেও নিজেকে দেখে, মুখ ভরা পেস্ট তাও দেখছে, ওকে কিরম লাগে দেখছি, নার্সিসিজম নয়। চান করতে করতে আয়না কে না দেখে গো, আমাকে বলতে হবে না, নিজেকে জিজ্ঞেস করতে বলো যারা অভিনয় করেন, দেখে এক্সপ্রেশন দেখে। হয়তো ঘনিষ্ঠ মুহূর্তে বান্ধবীকে চুমু খেতে খেতেও চোখ খুলে একবার দেখে নেয়, তার কারণ সে এক্সপ্রেশন দেখে। চুরি করছে, এক্সপ্রেশনটা তাকে ঠিক মেরে দেবে, সে চোর হতে হবে। একটা লোক ঘুমোচ্ছে, বিভিন্ন লোকের ঘুম আলাদা হয়, বিভিন্ন লোকের প্রণাম আলাদা হয়। পাড়ার মোড়ে কোন দিন বসে থাকবে একটা শনি মন্দিরের পাশটায় বা উল্টো দিকে, একটা ঠেকে চায়ের দোকান ফেললে বসে থাকবে, আমি দেখতাম কি একজন ধরো একজন হাত দিয়ে, একজন এরকম, একজন হয়তো কেতায় করে, আর একজন এরম ছোট্ট এইটা জাস্ট করতে হয় বলো, হ্যাঁ এটা আছে এরকম। এবার দু হাতে থলে নিয়ে যাচ্ছে একজন, বুঝলে তো, আর দু হাত ব্লক তো এরকম করলো, মানে এইটাই নমস্কার করি, এরকম হয়। তো এইগুলোই না দেখা, বাট এইগুলো না, এটা আমি কোথায় লাগাবো কেউ জানে না, কিন্তু আমায় দেখতে হবে। হ্যাঁ, শুধু দেখো ব্যাপারটা হলো যত মানুষ দেখে, মানে মানুষ যত দেখে, শুধু দেখাটা তো ধরো প্রত্যেকটা চরিত্র তোমার জীবনে লাগবে না, কিন্তু এই যে ডেটাবেসটা, এই যে জিবিতে আমার ঢুকে যাচ্ছি, এই ডেটাবেসের যে ধরো সংমিশ্রণে কি একটা বেরিয়ে এলো, আমি তো সত্যি তুমি হয়তো জানোই না বা জানার দরকারও নেই। আরে এই ধরুন আমি অ্যাঙ্কারিং করছি, কথা বলছি, আজকে সত্যিই তো আমি খুব ইচ্ছা করে, আমি সঞ্জীব বাবুকে গিয়ে আমি হাতে পায়ে ধরে আমি যদি প্রণাম করে আসি, আমার খুব ইচ্ছা করে। সঞ্জীব বাবুর সঙ্গে মিট করেছি বহু আগে, জনতা এক্সপ্রেস করার সময় ওই বরানগরে, তখন আমার খুব ইচ্ছে করে পায়ে ধরে প্রণাম করি। তারাপদ রায় চলে গেছেন, আমি তারাপদ রায়কে মিটও করেছিলাম সেই সময়। আমার খুব, কেননা ওনাদের ঝেড়ে
আমি যে কত চালিয়েছি, কোথার থেকে কোন লাইন আমি ঝেড়েছি, কোথায় দিয়ে দিয়েছি, মানে এই তো। আর তোমার এই জানাগুলো, এটা তো ট্রিকের মতো, আমি কোথায় কোনটা দেব। আমি দেখছি ডানহাতি ব্যাটসম্যান, ভাই অফ সাইডটা চূড়ান্ত হয়ে রয়েছে, আমাকে কিছু না একটা লেগ সাইড চাপতেই হবে। এবার আমি কোথার থেকে কীটা দেবো সেটা তো আমার ওপর নির্ভর করছে। আমি কোথায় মাপাহাসি চাপাকান্না থেকে দেবো, নাকি হেডমুন্ড ঊর্ধ্বপদ থেকে দেবো, নাকি তারাপদের মাতাল সমগ্র থেকে দেবো, কোথার থেকে কী মারবো সে তো আমার ব্যাপার। এগুলোর জন্য না আমার একটা বড় কঠিন কাজ। কঠিন কাজ তো বটেই, বাট হ্যাঁ, আজকে সত্যি অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথেই কথা হলো, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল আমার জন্য। কারণ আমি জানি যে আমাদের যা দর্শক যারা আছেন তারা বলবেন ওনাকে আবার আনলেন কেন, কেন বলবে, কেন কারণ আছে। সেটা হলো এই যে এক দুটি মন্তব্য তোমার এই দীর্ঘ কত কিছুই তো জীবনের ইতিহাস, হ্যাঁ, দীর্ঘ জীবনের ইতিহাস এবং দীর্ঘ জীবনের যাপন, অভিনয় নিয়ে এত রকমের তোমার নাটক যারা দেখেননি তারা হয়তো জাস্ট আপনারা বোধহয় জানেনই না যে কাঞ্চন মল্লিকের অভিনয় ক্ষমতা সম্পর্কে। আমাদের পরিচিত মহলে আমরা কিন্তু মানে আমি কিন্তু আবিষ্কার করেছিলাম তোমাকে, এটা কি মানে এটাও হয়, মানে এটা তো হয়েছে। কিন্তু আমার বক্তব্য মানে কেন আমি বললাম যে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে কথা বলতে আমি ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমি প্রত্যেকটা মানুষের মধ্যে অনেকগুলো ব্যক্তিত্ব বাস করে, তার মধ্যে তোমার প্রধান ব্যক্তিত্ব হলো অভিনেতা কাঞ্চন মল্লিক। কারণ আমি যাকে চিনি, আমি যার সঙ্গে আড্ডা মেরেছি, বহু সময় কাটিয়েছি, গাড়িতে, বাড়িতে, ছাদে, উঠোনে, বোলপুরে, পুরুলিয়ায়, হোটেলে, হ্যাঁ, মানে নানান রকম ভাবে। তো সেই কাঞ্চন মল্লিকের সঙ্গে কথা বলার আমার উদ্দেশ্য ছিল, এবং আমার মনে হয় যেটা আমার উদ্দেশ্য ছিল যে অভিনেতা কাঞ্চন মল্লিককে আপনাদের সামনে নিয়ে আসার, সেই উদ্দেশ্যে আমি আমার মতো করে সফল। আর আমার সবচেয়ে বড় বিশ্বাস কি জানেন জীবনে, যখন আমি আমার নিজের মনে হয় যে আমার নিজের ভালো লাগা তৈরি হচ্ছে, তখন না ওই সেলফ ভ্যালিডেশনটা বা ওই ভালো লাগাটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যায় সবার মধ্যেই। এটা আমার এতদিনের উপলব্ধিতে এইটুকু তো বুঝেছি। সো আজকের এপিসোডে কাঞ্চন মল্লিককে আপনারা পেলেন। থ্যাংক ইউ কাঞ্চন। আর একটা কথা বলতে চাই। বলো। তুমি বলছিলে না কি হলো না? হ্যাঁ, আমার দেব হওয়া হলো না, আমার মহাদেব হওয়া হলো না, আমার টার্জেন সাজা হলো না, আমার বেন হুর হওয়া হলো না, আমার কিংবদন্তি বাড়ির চেনবাদা ঘরজামাই হওয়া হলো না, আমার খুব একটা দুর্নীতিগ্রস্ত কিছু হওয়া হলো না, আমার রাখাল সাজা হলো না। বেশ, তো এইখানেই এই পয়েন্টেই কাঞ্চন মল্লিকের রাখাল সাজা হলো না। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো খুব মাচ, মজা লাগলো। হ্যাঁ, খুব অনেকদিন পর আড্ডা মারলাম। হ্যাঁ, আর আমি দর্শকদের বলতে চাই যে আমি নিজে থেকে সোল কানেকশনের এইখানে আসবো বলে অরুণাবকে আমার মনে হয় আমার অধিকার আছে অরুণাবকে ফোন করে বলা হয় অরুণাব আমি যাবো, আমি নিজে থেকে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার। আরে না, দারুণ লাগলো। আমিও অনেকদিন ধরে এর মাঝখানেও একবার কথা হয়েছিল, হয়নি, তারপর আবার কথা হলো। ফাইনালি আমি বললাম দেরি না করে ইমিডিয়েট করে ফেলি, না হলে আবার পিছিয়ে যাবে ব্যাপারটা, ওই জন্য করে ফেললাম। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আরেকবার বলি, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।